রাসেল ভাই সালাম নিবেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। এর আগেও একটা ইমেল করেছিলাম যে আমার জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী ছিল, হয়তো বুঝিয়ে লিখতে পারিনি, তাই হয়তো পড়া হয়নি। আর এখন আমি যে কাহিনীটা শেয়ার করব তা আমার লাইফের প্রথম ও ভয়ঙ্কর অভিজ্ঞতা। সঙ্গত কারণে আমার আশা হবে না, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। বলে রাখা ভালো যে আমি একজন 30 পারা কুরআনের হাফেজ। যাই হোক, কাহিনীটা ঘটে 2004-এর শীতের সময়। তখন আমি মিরপুর 12 নম্বরের সবচেয়ে বড় ও নামি দামি একটা মাদ্রাসার হেফজোখানায় পড়ি। আমি মাদ্রাসার নাম উল্লেখ করব না, কারণ এই মাদ্রাসাটা পল্লবী থানা থেকে খুব কাছেই। যারা শুনছেন তারা হয়তো বুঝতেও পেরেছেন কোন মাদ্রাসাটি হতে পারে। আর এই মাদ্রাসা ও মসজিদ দুটি এখন 7 তলা। মসজিদ ও মাদ্রাসা যাই হোক, ঘটনায় যাওয়া যাক। হেফজোখানায় যারা হাফিজি পড়ে তারা সকল ছাত্রদের মাগরিবের নামাজের পর কুরআন শরীফ মুখস্থ করে থাকে, এবং এই মুখস্থ রাখা, এই পড়াটা ফজরের সময়, নামাজের সময় আগেই হুজুরকে মুখস্থ শোনাতে হয়। বলে রাখা ভালো যে অনেক সময় ছাত্রদের পড়া মুখস্থ হয় না, আর যাদের পড়া না হয় তাদেরকে তাদের ঘুম থেকে নির্দিষ্ট টাইমের আগেই উঠে পড়াটা আরো ভালো করে মুখস্থ করে নিতে হয়। তো একদিন আমার পড়াটা ঠিক করে মুখস্থ হয়নি, তাই আমি চিন্তা করলাম রাতে আগে ফাঁকে ঘুম থেকে উঠে পড়াটা ভালো করে মুখস্থ করে নেব। তো রাতে ঘুম থেকে উঠে দেখি সকল ছাত্ররা ঘুমাচ্ছে। আমি উঠে অজু করে নিয়ে মসজিদের দিকে যাই কুরআন পড়ার জন্য। বলে রাখা ভালো, তখন মানে 2004-এর দিকে ওই মাদ্রাসায় 2য় তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল, এবং সাথে মসজিদের কাজও 2য় তলা পর্যন্ত সম্পূর্ণ হয়েছিল। তো আমি যখন মসজিদে প্রবেশ করি ঠিক তখনই আমার চোখে মসজিদের প্রথম তলা থেকে লাইটের আলো আসে। তো আমি লাইটের আলো দেখে খুব খুশি হয়ে যাই, কেননা যদি মাদ্রাসার ছাত্রদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে ওই দিন আর মুখস্থ পড়াটা হুজুরকে দিতে হয় না, শোনানো লাগে না। ওই দিন আমার পড়াটাও ঠিকমতো মুখস্থ হয়নি, তাই আমি খুশি হয়েছিলাম। আমি যখন মসজিদের লাইট দেখে মসজিদের সিঁড়ি দিয়ে যখন প্রথম তলায় উপস্থিত হই, তখন দেখি মসজিদের সকল মুসল্লিরা কাতার সোজা করে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, এবং আমি তখন অনেক খুশি হই মনে মনে। যাক, আজকের জন্য বাঁচা গেল হুজুরের মারের হাত থেকে। আমিও ঠিক ওই মুহূর্তে কোনো কিছু চিন্তা না করে নামাজে দাঁড়িয়ে যাই এবং সকল মুসল্লিদের সাথে। বলে রাখা ভালো যে আমি যখন নামাজ পড়ছিলাম আতরের সুগন্ধ এবং ঘ্রাণটা আমি কখনোই, মানে এমন সুন্দর ঘ্রাণ আমি কখনো পাইনি। যখন নামাজ শেষ হয় আমি ওপরে মাদ্রাসায় যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই আমার পাশে যে লোকটা ছিল সে আমাকে সালাম দেয় এবং আমাকে জিজ্ঞেস করে, বাবু, তোমার কত পারা পর্যন্ত কুরআন মুখস্থ হয়েছে? আমি তখন তাকে বলি যে আমার 7 পারা পর্যন্ত কুরআন মুখস্থ হয়েছে। আমি যখন তার দিকে তাকাই তখন দেখি এত উজ্জ্বল আর এত সুন্দর মানুষ যা আমি কখনোই দেখিনি। আমি তখনও কিছুই বুঝতে পারিনি। তো আমি যখন ওখান থেকে মাদ্রাসার উদ্দেশ্যে মসজিদের সিঁড়ি ধরে ওপরে উঠি, 2য় তলায় আসি, তখন দেখি যে মুয়াজ্জিন সাহেব হুজুর তার নিজ ঘর থেকে বের হচ্ছেন। আর তখনই মসজিদের 2য় তলায় একদম কর্নারে মুয়াজ্জিন সাহেবের জন্য রাখা একটা ঘর ছিল, আর মুয়াজ্জিন সাহেব হুজুরের নামটা আমি উল্লেখ করে দিলাম, এবং তিনি 2য় তলায় উঠে যখন হুজুরকে দেখতে পাই তখন হুজুর আমাকে জিজ্ঞেস করে, বাবা, তুমি নিচে কেন গিয়েছিলে? তখন আমি হুজুরকে বলি, হুজুর, এই মাত্র ফজরের নামাজ আদায় করলাম। আপনি নামাজ পড়তে পারেন নাই হুজুর? তখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলেন, তুই কি পাগল হয়ে গেলি? আমি তো এখন ফজরের আজান দিতে নিচে নামব, তুই নামাজ পড়লি কিভাবে? এই কথা শোনার পরে আমি হুজুরকে নিয়ে নিচতলায় গিয়ে দেখি যে একটা লাইট জ্বালানো নেই মসজিদে, পুরো মসজিদেই ঘন অন্ধকার। আর এইটা দেখে ভয়ে আমার শরীর ঘামে ভিজে যায়। এই শীতের ভেতর। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনারা যা ঘটনাটা শুনছেন তা খুবই কিন্তু ভয়ানক একটা ঘটনা, যা
অনেক ভয়ের শিউরে জায়গাতে আপনার এসে আসবে। তো বেশি কথা না বলে চলেন আমরা ঘটনাটা শুনে আসি। তার আগে একটি কথা, আপনারা কি এরকম কোনো ঘটনা আপনাদের কাছে আছে? তাহলে আমাদেরকে অবশ্যই ইমেল করে জানাতে পারেন। পরবর্তীতে আপনাদের ঘটনাটা আমরা এই চ্যানেলে প্রচার করব। তো দেরি না করে চলুন আপনারা এই ঘটনাটা শুনে আসেন, দেখেন খুব ভালো লাগবে আপনাদের। চলেন শুনে আসি। প্রেও এরপরে মসজিদ সাহেব হুজুর আজান দেওয়ার পরে আমরা বড় হুজুরের কাছে নিয়ে যায় আমাকে, এবং হুজুর আমাকে দেখে বলে যে তুমি আজকে যাদের সাথে ফজরের নামাজ আদায় করেছো তারা মানুষ ছিল না, তারা জিন ছিল, এবং ভালো জিন ছিল, এই জন্য তোমার কোনো ক্ষতি করেনি। আর মানুষ জাতি ফজরের নামাজ আদায় করার আগে এই জিনেরা জামাতে নামাজ আদায় করে থাকে, আর ওরা যখন নামাজে দাঁড়াচ্ছিল ঠিক তখনই তুমি মসজিদে প্রবেশ করো, আর তাই তোমার কোনো ক্ষতি করেনি। আজ যে লোক তোমার সাথে কথা বলছে সেও একজন জিন ছিল। যাই হোক, এরপর থেকে আমার কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। এই ছিল ঘটনা। যদি পড়ে শোনান তবে খুশি হব, এবং এটা আমার শুধু বলবো যে আরো একটা বাস্তবতা আমার জীবনে লুকিয়ে থাকবে যদি না পড়া হয়। ভূত এফএমকে ধন্যবাদ। তো আমি পড়ে শোনালাম, এবং আমরা এরকম কাহিনী অনেকেই শুনি যে অনেক মসজিদে এরকম অনেকেই আমাদের লিখে পাঠান যে জিনেরা নামাজ পড়েন, এবং অনেকেই সেটা দেখেন। এরকম অনেক অভিজ্ঞতা আমরা পাই, এবং সেগুলো বিভিন্ন জায়গা থেকে আসে। এবং আজকেও যেটা যিনি একজন কোরআন শিক্ষা করছিলেন তার লাইফে এরকম ঘটনা ঘটেছে, এবং একদম সামনাসামনি দেখেছেন। এরকম না যে সালাম ফিরিয়ে দেখেছেন যে কেউ নেই, তিনি যেটা দেখেছেন নামাজ শেষ করার পরে তার সাথে কথাও বলেছেন। এরকম একটা ব্যাপার তার সাথে তার জীবনে ঘটে গেছে। এখন যে ঘটনাটি বলবো সেটি 90-এর দশকের ঘটনা, বড় ভাইয়ের মুখে শোনা। আমি যখন নিউ টেনে উঠি তখন আমি আর আমার ফ্রেন্ড সাইদুর মিলে প্রতি শীতের সন্ধ্যায় আমাদের গ্রামের একটি দোকানে বসে ভূতের গল্পের আসর বসিয়ে দিতাম। গ্রামের মুরব্বীদের চা পান খাইয়ে অথবা মুড়ি চিবোতে চিবোতে প্রতিদিন গল্পের আসরটা জমিয়ে তুলতাম। তেমনি একদিন দোকানে আলাউদ্দিন ভাই আসেন। উনি একজন জ্ঞানী ব্যক্তি, বলে রাখা ভালো ওনার মাথার চুল বেশ পাতলা ছিল, যার কারণে সবাই ওনাকে জ্ঞানী বলেই ডাকত। যাই হোক, ঘটনাটা উনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। তখন আমার বয়স ছিল 22-23 বছর। টকবগে যুবক ছিলাম। সংসারের বড় ছেলে হওয়ায়, অকালে বাবা মারা যাওয়ায় সংসারের হাল ধরতে হয়েছিল ছোটবেলা থেকেই। তখনকার দিনে বালি বোঝাইকৃত নৌকা চালিয়ে সংসার চালাতাম। বৈঠা বেয়ে 15-20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বালি বোঝাই করে এনে সুনামগঞ্জ শহরের শিপু ভাইয়ের ঘাটে বিক্রি করতাম। সেদিন বালি আনলোড করার পর শিপু ভাই বললেন, এখন আমার কাছে টাকা নেই, বিকেলে লঞ্চ ঘাট এসে নিয়ে যেও। যেহেতু উনি সম্পর্কে বড় ভাই হন, তাই মনে মনে না বললেও মুখে হ্যাঁ বলে চলে আসলাম। বাড়িতে এসে গোসল সেরে হাঁটা ধরলাম ইব্রাহিমপুরের দিকে। তখনকার দিনে আমাদের গ্রামে খেয়া ঘাট ছিল না, তাই ইব্রাহিমপুরের খেয়া পার হয়ে লঞ্চ ঘাটে গেলাম। সেখানে হিন্দু বাবুর হোটেলে বসে অপেক্ষা করতে লাগলাম। উনি আসছেন না। 15-20 মিনিট অপেক্ষা করার পর হঠাৎ তন্দ্রা নেমে এলো। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বলতে পারি না। ঘুম ভাঙল হোটেলের কর্মচারীদের ডাকে। উঠে দেখি রাত 10টা। নিজেকে বিশ্বাস করতে পারলাম না। মনে হলো এই তো একটু আগে চেয়ারে বসেছিলাম, তাহলে কখন ঘুমালাম? আর কখন বা বিকেল সন্ধ্যা পার হয়ে রাত 10টা হয়ে গেল। সেকালের রাত 10টা মানে রাত পুরোপুরি গভীর। কি আর করব, নিরুপায় হয়ে বাড়ির পথ ধরলাম। পকেট পুরো ফাঁকা, খেয়া ভাড়া দেওয়ার মতো পয়সাও নেই। তাই নিয়ে অবশ্য চিন্তা ছিল না, কেননা মঙ্গল মাঝি আমার পরিচিত লোক। খেয়া পার হয়ে মঙ্গল মাঝির কাছ থেকে 2টো বিড়ি চেয়ে নিলাম। পকেটে বিড়ি রেখে ভাবতে লাগলাম কোন রাস্তায় বাড়ি যাব। যদি গ্রামের মেইন রাস্তা ধরে হাঁটি তাহলে দেরি হয়ে যাবে, তাই নদীর পাড়ের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। গভীর রাত,
চন্দ্রিমার আলোয় চারিপাশ কেমন ঝলমল করছে। চারিদিকে ঝিঁঝি পোকার ডাকে পরিবেশটা যেন ভুতুড়ে হয়ে উঠেছে। হিন্দুহাটি পার হয়ে একটা বিড়ি ধরালাম। বিড়ি খেতে খেতে যখন বকুলের বাড়ির সামনে আসলাম, তখন ভাবলাম এখন বাড়ির উঠোনে ধরে এগোব। যখনই নদীর পাড় থেকে উঠোনে উঠতে যাব, তখনই চোখে পড়ল উঠোনে দুজন ব্যক্তি হাঁটাহাঁটি করছেন। পরনে সাদা জুব্বা, মাথায় পাগড়ি, দেখতে মানুষের মতো হলেও সাধারণ মানুষের চাইতে বেশ লম্বা, আনুমানিক 10 ফিট। দেখতে দেখতে তারা দুজন বাড়িতে থাকা কদম গাছটির সামনে লম্বা হয়ে উঠল। আমার তো চোখ কপালে উঠে গেল। এইটা কি দেখছি আমি? চোখ দুটো একেবারে ছানা বড়া হয়ে গেছে। নিজেকে সামলে ফের নদীর পাড়ের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। ভেতরে ভেতরে আমার জানা সব সূরা আর দোয়া কালাম পড়তে শুরু করলাম। যখন আমি হাঁটি, সাদা জুব্বা পরা ছায়া দুটো আমার সাথে সাথে হাঁটে। আমি হাঁটা বন্ধ করলে ছায়া দুটোও হাঁটা বন্ধ করে দেয়। আমার আর বুঝতে বাকি রইল না কিসের পাল্লায় পড়েছে। হঠাৎ মনে হলো আমার পকেটে একটা বিড়ি আছে। চট করে বাড়িয়ে জ্বালিয়ে ফেললাম। নিমিষেই যেন বিড়িটা শেষ হয়ে গেল। কি করব ভাবছি আর ঘামছি, ঘেমে ঘেমে ভিজে গেছি। দোয়া পড়তে পড়তে কিছু দূর এগোবার পর ধপাস করে আস্ত একটা বাঁশ ঝাড় সামনে পড়ে গেল। ভয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। একবার ভাবি বাঁশের ওপর দিয়ে চলে যাব, কিন্তু মুরব্বীদের মুখে এমন অনেক ঘটনা শুনেছি যে বাঁশের ওপর দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করলে নাকি বাঁশ ঝাড় সহ মানুষকে ওপরে উঠিয়ে নেয়। তাই ভয়ে ভয়ে হাঁটু সমান নদীর পানি ভেঙে বাঁশ ঝাড় পার হলাম। আশেপাশে তাকালাম, এবার ছায়া ছায়া দুটো চোখে পড়ল না। তবুও দোয়া পড়ছি। মনে মনে স্থির করলাম নদী পার দিয়ে ছেড়ে মেইন রাস্তা ধরে বাড়ি ফিরব। কিন্তু মেইন রাস্তা ধরে যেতে হলে শ্মশানের পাশ দিয়ে যেতে হবে। ঠিক করলাম শ্মশানের রাস্তা ধরেই যাব। যেই ভাবা সেই কাজ। দোয়া পড়তে পড়তে হাঁটছি। আর কিছু দূর এগুলোই শ্মশান। শ্মশানের 7টা গাছ ছিল, এখনো আছে গাছগুলো। এর ঠিক কিছুটা আগে বড় বড় দুটো অশ্বত্থ গাছ। গাছগুলোর দিকে চোখ পড়তেই দেখলাম কারা যেন আগুন পোহাচ্ছে। সময়টা শীতকাল ছিল, তাই ভাবলাম হয়তো আশেপাশের বাড়ির কেউ হবে। মনে খানিকটা সাহস সঞ্চার করে অন্তত মানুষের দেখা পেয়েছি। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল যখন দেখলাম আগুনের কুণ্ডলি দুটি হাওয়ায় ভাসতে ভাসতে উপরে উঠছে। ভয়ে শরীর, লোম সব দাঁড়িয়ে গেল। প্রচন্ড শীতের মাঝেও ঘামতে ঘামতে ভিজে গেলাম। আবার সেই নদীর পাড় ধরে হাঁটতে লাগলাম। সামনেই বাঁশবাগান। জায়গাটার নাম খালের পাড়। চাঁদনি রাতেও জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। ভয়টা আরো বেড়ে গেল। হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। ভাবলাম শীতের রাতে তো ঝড় হবার কথা নয়। তবুও মনে মনে আল্লাহকে স্মরণ করছি। আর ওইদিকে বাঁশবাগান তছনছ হয়ে যাচ্ছে। আমি তবুও না থেমে সামনের দিকে হাঁটছি। বাঁশবাগান পার হতেই সামনে একটা পুকুর পড়ল। কালো কুচকুচে তার রং। কুকুর পড়ল। কিছু সময় পরে কুকুরটা সাদা ঘোড়ায় পরিণত হলো। আমি তখনও দোয়া পড়ছি আর এগোচ্ছি, কিন্তু ওই জিনিসটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে হাঁটছে। কিছুক্ষণ পরে ঘোড়াটি আবার একটা বিশাল হাতিতে পরিণত হলো। এরপর আর এগোচ্ছে না, সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সামনে যাওয়া তার মানা। আর কিছু দূর হাঁটলেই বাড়ি পৌঁছে যাব, কিন্তু আর এগোতে পারছি না। হঠাৎ পকেটে থাকা দেশালাইয়ের কথা মনে পড়ল। কোন রকমের পকেট থেকে দেশালাই বের করে একটার পর একটা জ্বালাচ্ছি আর দোয়া পড়ছি। এরকম করতে করতে হাতিটাকে ক্রস করে বাড়ির দিকে দ্রুত গিয়ে গতিতে হাঁটা শুরু করলাম। কিছুটা দূরেই কুপির আলো জ্বলতে দেখা যাচ্ছে। হয়তো মা আমার আশায় জেগে আছেন। বাড়ির কাছে আসতে আমার খুব কাছের একজন বন্ধু আমার নাম ধরে ডাকলো, বলো, আলাউদ্দিন কোথায় যাস? আমাকে নিয়ে যা। লোকের মুখে শুনেছি এরকম পরিস্থিতিতে পেছনে তাকাতে নেই। আমিও তাকাইনি। যখন ঘরের পাশে চলে আসলাম তখন পেছন থেকে একটা আওয়াজ আসলো, আজকে বেঁচে গেলি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না।
ও মা গো বলে একটা চিৎকার দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে চলে গেলাম। সাথে সাথে জ্ঞান হারালাম। 2-3 দিন পরে জ্ঞান ফিরল। তখন বাকশক্তি নেই। সবার কথা শুনছি, কোনো জবাব দিতে পারছি না। আমার এই অবস্থা দেখে পরিবারের লোকজন অনেক ডাক্তার কবিরাজ দেখালেন, কিন্তু কোনো লাভ হয়নি। দিন দিন আমার অবস্থা খারাপ হতে লাগলো। সবকিছু বিছানায় করতাম। মাথার ঘন কালো চুলগুলো ঝরে পড়ে গেছে। শেষমেশ দূরের কোনো এক বড় কবিরাজের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। তিনিও আমার কোনো উপকার করতে পারেননি। আমার অবনতি দেখে তিনি অনুমান করে বললেন, কিছুদিন পর নাকি আমি মারা যাব। ওনার দেয়া দিন ঘনিয়ে আসলো। আমার হাতে মাত্র আর 1 রাত সময় বাকি। মা আমার পাশে বসে আছেন। রাতটা ছিল গ্রীষ্মের কোনো এক রাত। আনুমানিক রাত 3টার কোনো এক কারণে আমার মা পাশ থেকে উঠে অন্য ঘরে গেলেন। গরমকাল ছিল বলে ঘরের দরজাও খোলা ছিল। হঠাৎ আমার চোখ উঠোনের দিকে গিয়ে পড়ল। দেখলাম সাদা পাঞ্জাবি আর পাগড়ি পরা 4 জন লোক আমার দিকে আসছে। ভাবলাম হয়তো আমার মৃত্যুর সময় হয়ে গেছে। শেষমেশ কালিমা পড়ে নিলাম। লোক 4 জন বেশ লম্বা ছিলেন। ওনারা একজন আর একজনের পিছু হয়ে আমার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার সাথে সাথেই পুরো ঘর সুগন্ধে ভরে গেল। তবুও আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছি। ওনারা সবাই ক্রমে ক্রমে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে আমার বাক শক্তি ফিরে আসলো, শরীরের জোরও ফিরে আসলো। ওনাদের মধ্যে একজন বলে গেলেন, ভয় পাস না, তুই ভালো হয়ে যাবি। বলেই 4 জন কোথাও উধাও হয়ে গেল। আমি মা বলে চিৎকার করে কেঁদে উঠি। আমার চিৎকার শুনে ঘরের সবাই আমার পাশে আসেন এবং খুশিতে কান্না শুরু করেন। এর কিছুদিন পরে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে পাঠিয়ে দেব। চলুন চলে যাই প্রথম ঘটনায়। আমাদের প্রথম ঘটনাটি একটা ইমেল থেকে নেওয়া, এবং সেই ইমেলটি যেভাবে তিনি পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করি ভালো আছেন রাসেল ভাই। শুরুতেই নমস্কার গ্রহণ করবেন। এটা একটা সত্য ঘটনা। আমাদের এলাকার সবাই এ ঘটনা জানেন। আমার ঘটনাটি একটি বাড়িকে কেন্দ্র করে। এটা আজ থেকে প্রায় আনুমানিক 100 বছর আগে নির্মাণ করা হয়। বিগত কয়েক বছরের একটা পরিত্যক্ত বাড়ি। এটা আমার দাদুর মুখে শোনা একটি সত্যি ঘটনা। ঘটনাটি আজ থেকে প্রায় 50 থেকে 60 বছর আগে ঘটে। যিনি এই বাড়ির মালিক ছিলেন তিনি ছিলেন অত্যন্ত কৃপণ একজন লোক। তার একটা কাজের লোক ছিল, কিন্তু কাজের লোককে তিনি তেমন কোনো টাকা পয়সা দিতেন না। কাজের লোকটি টাকা চাইলে তিনি পরে দেব বলে তাকে ভুলিয়ে রাখতেন। এভাবে অনেক দিন কেটে যায়, কিন্তু কাজের লোকটা আর টাকা পায় না। হঠাৎ একদিন মালিক তার কাজের লোক যখন রাতে ঘুমাচ্ছে তখন তার বিছানায় কিছু বিষাক্ত সাপ রেখে আসেন এবং কাজের লোকটি সাপের কামড়ে মারা যায়। মৃত্যুটি স্বাভাবিকভাবেই সবাই নেয়, কেউ সত্যতা যাচাই করতে যায়নি। ঘটনার সূত্রপাত এখান থেকেই। হঠাৎ মালিক একদিন রাতে শুনতে পায় যে ঘরে ওই কাজের লোক থাকত, ওই ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। তিনি তখন সে ঘরে যান, কিন্তু কাউকে দেখতে পান না। মাঝে মাঝে শুনতে পেতেন দোতলায় কেউ যেন দৌড়াচ্ছে, হাঁটাচলা করছে, কান্না করছে, কিন্তু যখন তিনি সেখানে যেতেন কাউকেই দেখতে পেতেন না। এভাবে প্রতিদিন তিনি রাতে কান্নার শব্দ শুনতে পেতেন ওই ঘর থেকে। একদিন তিনি শুয়ে আছেন রাতের বেলা, হঠাৎ খেয়াল করলেন বিছানার ওপর অনেক সাপ। এটা দেখে তিনি খুব ভয় পেলেন। তখন তিনি তার স্ত্রীকে ব্যাপারটা বললেন। তার স্ত্রী বললেন ওই কাজের লোকটির ছেলে, মেয়ে অথবা প্রিয়জনের কাছে তার পাওনা টাকাটা দিয়ে দিতে, কিন্তু তিনি এটাতে রাজি ছিলেন না। প্রতিদিন রাতে ওই ঘর থেকে কান্নার শব্দ শুনতে পেতেন তারা। হঠাৎ একদিন তাকে বিছানার ওপর মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার মৃত্যুটা হয় সাপের কামড়ে। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও ঘরের ভেতর কোনো সাপ পাওয়া যায়নি।
এরপর তার স্ত্রী স্বপ্নের ভেতর দেখতে পেতেন তার বিছানায় অনেক সাপ চলাফেরা করছে। তারপর তার চারপাশে শুধু সাপ আর সাপ। তিনি রোজ এই স্বপ্ন দেখতেন এবং খুব ভয় পেতেন। তখন তিনি একটা সাধু বাবার কাছে যান এবং তাকে ঘটনাটি খুলে বলেন। সাধু বাবা একদিন তার বাড়িতে আসেন এবং বাড়িটা বন্ধ করে দেন, বাড়ির চার কোণায় 4টি তাবিজ পুঁতে, এবং বলেন তার কোনো বংশধরের কাছে যেন সেই কাজের লোকটা সব টাকা ফিরিয়ে দেয়। স্ত্রী সেই কাজের লোকটার বংশধরের কাছে তার পাওনা টাকা দিয়ে দেন। তারপর থেকে তিনি আর কোনো কান্নার শব্দ পেতেন না। কিন্তু হঠাৎ একদিন তাকেও সাপের কামড়ে মৃত অবস্থায় তার বিছানায় পাওয়া যায়। তারপর থেকে এই বাড়িতে আর কেউ থাকে না, এবং সেই থেকে এখনো এটা একটা পরিত্যক্ত বাড়ি। মাঝে মাঝে বাড়ির ভেতর কান্নার শব্দ অনেকেই শুনতে পায়। এই বাড়ির আরো অনেক ঘটনা আছে আমার কাছে, একদিন শেয়ার করব। এই ছিল আমার ঘটনা। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং তার কাছে আরো একটা ঘটনা শুনবো। ইন দ্য মিন টাইম আমাকে অবশ্যই ঘটনা পাঠাতে বলবেন না। আমাকে যেটা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে গিয়ে আপনি লিখতে পারেন আপনার কথা এবং জানাতে পারেন কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না, এবং কোন ঘটনাটি বেশি ভালো লাগছে, কোন ঘটনাটি কম ভালো লাগছে। আমাদের দুটো পেজ ছাড়াও রয়েছে আমাদের টুইটার, এবং চলে যান টুইটারে এবং russell_bhutfm খুঁজে বের করুন এবং সেখানে গিয়ে আপনি লিখতে পারেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি আরো একটা ঘটনা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা আরো একবার প্লিজ বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি নিয়াজ মিরপুর থেকে এসেছি। তো আমার এবারের ঘটনাটা আমি একজনের কাছ থেকে, মানে দুইজনের কাছ থেকে আমার শোনা, এবং আমি এই ঘটনা শোনার পর আমি এই ঘটনাটা মানে সত্যি কিনা সেটার জন্য, মানে ওখানে যে হুজুর, মানে উনি অনেকদিন ধরে ছিল, ওনার সাথে আমি কথা বলছি। উনি বলেছে যে এটা এই ঘটনাটা ঘটেছে। তো ঘটনাটা হলো 2001 কি 2003 দিকে। আপনার ঘটনা ঘটে মিরপুরে ওখানে এক কলোনিতে। তো ঘটনার সময়টা ছিল কি আপনার তখন কুরবানির সময়টা। তো তখন মানুষজন আর কি ঈদের 3-4 দিন আগে ওখানে আর কি কলোনির মাঠে গরু রাখে। তো ওখানে গরু রাখে। এখন সেখানে আর কি আপনার মানে একজন লোক, মানে ওই জায়গার একজন কলোনির একজন বাসিন্দা, উনি মানে অলমোস্ট 3 দিন আগে গরু নিয়ে আসে, এবং গরু নিয়ে এসে উনি আর কি ওখানে খুঁটিতে বেঁধে রাখে আর কি, ওখানে মাঠে খুঁটিতে। তো ওখানে খুঁটিতে রাখাকালে মানে আপনার আরো অনেকে আর কি পরে গরু নিয়ে আসে, এবং এখানে গরু নিয়ে আসার পিছনে এখানে ঘটনা যেটা ছিল যে আপনার মানে গরুর ক্ষেত্রে একটা জিনিস একটু অ্যাবনর্মাল ছিল, যেটা হলো যে যখন ওই লোকটা গরু নিয়ে আসে, গরুটা ছিল অনেক বড় সড়ো কালো গরু। তো সেই গরুটা আর কি অলমোস্ট আর কি ওই লোক ওনার পিছে পিছে হাঁটতে হাঁটতে আসছে, এবং জিনিসটা এমন যে উনি যেদিকে মন নিছে কোনো দড়িতে টানা, ওনার পিছে পিছে হাঁটতে আসছে টোটাল। তো এখানে আসার পর আর কি ঘটনা যেখান থেকে শুরু হয়, যেটা হলো যে আপনার সেই দিন রাত থেকে আর কি আপনার ওই এলাকাতে আপনার মানে রাতের বেলা আর কি সবাই গরু এরকম রেখে যেত, সবাই আর কি এমনি কলোনির সামনে বাঁধা, রাতে মাঠে গরু রেখে যেত, এবং পরদিন উঠে দেখতো যে একটা কি দুটা করে গরু নেই। তো এভাবে ঈদের আর কি 3 দিন আগে ঘটনা ঘটে, 2 দিন আগে ঘটনা ঘটে। তো এরকম গরু মানে হারায় যাচ্ছে। এখন দুই পাশে কলোনির দুই পাশে 2টা গেট, এই 2 গেট বাদ দিয়ে অন্য কোনো জায়গা দিয়ে গরু নিয়ে যাওয়ার কথা না, এবং দুই পাশে গার্ড ছিল, এবং তারা বলছে যে এইটা এখানে এই সময় মানে সারা রাত মানে কখনো এখান থেকে গরু নেয় নাই কেউ, গরু আসেও নাই, গরু ঢুকেও নাই রাতে তখন সেটা। তো সেই কারণে মানে ওনারা এখানে ভেরিফিকেশন দেয়, এবং ঈদের দিন আগের রাতে তো কলোনির লোকজন যখন দেখতেছে গরু আর কি এরকম হারা যাচ্ছে, তো তারা বলতেছে যে এখানে যে গার্ড আছে, গার্ডকে একটু বলি রাতে সারা রাত পাহারা দেখ, দেন এখানে হুজুর যে আছে ওনাকে একটু বলে রাখি। তো মানে ওই মাঠটা ছিল এক্স্যাক্টলি মসজিদের সামনে।
তো ওখানে ওই কলোনি এখানে মানে যে গার্ড এবং হুজুর মানে রাতে এরকম আর কি সজাগ থাকে। তো অলমোস্ট তারা রাতের বেলা মানে অলমোস্ট তারা 1:30 কি 2টার দিকে তারা যেটা দেখে যে মানে এখানে যে কলোনি একদম মানে একটা গরু বাঁধা ছিল, যেটা কালো গরু বাঁধা, ওটা হুট করে আর কি মানে নর্মাল দাঁড়ায় গেছে। গরুটা এমনি 4 পায়ে ছিল, দাঁড়ায় গেছে 2 পায়ে, এবং সে আস্তে আস্তে এমন একটা আকৃতি নিছে মানে খুবই বড়, এবং সে পাশে মানে একটু এদিকে এসে আশেপাশে যে একটা গরু ছিল সেই গরুটার গায়ে জাস্ট ঝাঁপা পড়ছে, এবং গরুটার আর কি মানে জাস্ট গরুটাকে আর কি মানে খেয়ে ফেলছে বলা যায়, আবার ইয়া করবে না, গরুটার মানে জাস্ট ওই জায়গা থেকে নাই। তো এরকম হয়েছে। তো ওরা এই জিনিসটা দেখে, এই জিনিসটা দেখার পর তারা রাতে তখন কিছু কারণে ফজর আযানটা দেয়। তো তারা যেখানে ওখানে যে হুজুর ছিল মূলত যে বড় হুজুর, ওনাকে আর কি ডেকে নিয়ে আসে। তো উনি যেটা বলে যে ওই গরুকে মসজিদের ভিতর আর কি যেখানে ওই এরিয়াতে নিয়ে আসতে। তো ওই গরুকে যখন মসজিদে এখানে গেটে আর কি মানে সামনে উঠানোর মতো জায়গা ছিল, সেই গেটে যখন ঢোকানো ট্রাই করা হয়, ও গরু ঢুকতে চায় না, ওকে টেনে হেঁচড়ে কোনোভাবে ঢোকানো যায় না। তো পরে যে বড় হুজুর যিনি ছিল উনি গিয়ে ওই গরুর মুখের সামনে গিয়ে কিছু একটা আর কি ধরে। তো গরুটা জাস্ট তখন টান দেয়, গরু তার পিছে পিছে চলে আসে। এখানে চলে আসার পর মানে ওই গরুটাকে জাস্ট মানে ধরে বলতেছে যে তুই তার অবয়ব নে, মানে এরকম বলতেছে কিছু একটা। তো গরুটা যেটা হয় যে আপনার তখন একটা অবয়ব নেওয়া শুরু করে, গরুটা জাস্ট আকৃতি চেঞ্জ এবং সে একটা মানুষের মতো অবয়ব নেয়। তো সে অবয়ব নেওয়ার পর তাকে বলা হয় যে তুই কেন আসছিস এরকম, সে কিচ্ছু বলে না, তাকে মানে কোনো কিছু বলা হয় না। তো শেষ পর্যন্ত তাকে ফোর্স করে আপনার বোতলে বন্দি করা হয়। তো বোতলে বন্দি করে এখন তাকে মানে কোথায় কি করবে, তখন তারা যেটা ঠিক করে যে ওই মসজিদেরই এরিয়ার একটা জায়গায়, মানে এখানে এখনো কেউ বলতে পারে না কোন জায়গাতে, সেই এরিয়াতে অনেক মাটির নিচে সেই বোতলে মানে ভরে সেই মাটির নিচে এখানে মাটি চাপা দিয়ে দেওয়া হয়, এখনো স্টিল আর কি আছে। এখন ওই এলাকার লোকজন কম বেশি সবাই এই ঘটনাটা জানে। ওকে, সো থ্যাংক ইউ, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমার নাম সাদমান সাকিব দীপ্ত, জি। আমি আসছি মিরপুর থেকে। জি, আপনার ঘটনাটা শুনুন। এক্স্যাক্টলি হচ্ছে আমার আর আমার বন্ধু সৌরভের সাথে। জি, আমরা হচ্ছে কবুতর পালতাম, আমি বেশ অনেকগুলো কবুতর পেলে আমার বন্ধুর সাথে পালা শুরু করি আর কি। তো সার্টেন মানে 1-2 মাস যাওয়ার পরে আমার বন্ধু আমাকে বলতেছে যে বন্ধু খালি দেখতেছি কবুতর মরে যাচ্ছে। তো আমি মনে করছি যে এটা সিজনাল কোনো প্রবলেম বা কোনো না কোনো একটা ইস্যু। তো যে থ্রুতে আমি ওকে বলছি যে এই সিজনে এই সমস্যাটা হতে পারে, মানে আমি ব্লাইন্ডলি না দেখেই বলছি এই ওষুধগুলো খাওয়াই দেয়, জাস্ট এগুলিতে কাজ হয়ে যাবে। জি, কিন্তু 1 সপ্তাহ পরেও বলতেছে বন্ধু আমার কবুতর স্টিল মিসিং। তো আমি বললাম কি আচ্ছা চল তোর সাথে আমি যাবো না পরের দিন। সেদিন আর যাইনি, পরের দিন আমি গেলাম, যে জাস্ট ছাদে দেখি যে খালি কবুতর মরতেছে। বাট 5তলা ছাদের উপর তো মানে কোনো ওয়েই নেই, কারণ ঘর করা, একটা রুমের মতন করে ঘর করা, এটার ভিতরে না কাক ঢুকতে পারবে না চিল, কোনো ওয়েই নেই যে একটা কিছু কবুতরগুলোকে নিয়ে যাবে। তো আমি মানে এক সাইড থেকে, ছাদটা বেশ বড়, তো আমি এক সাইড থেকে আরেক সাইডে যেতে যেতে মানে হুট করে দেখি ছাদের অপোজিট সাইডে কে জানি একটা গোল সার্কেল করে, ফার্স্ট আমি রং মনে করছিলাম, গোল সার্কেল করে মানে অনেক কিছু রাখা। একটা বাটিতে দেখলাম ব্লাড রাখা, একটাতে দেখলাম বোন আছে মানে হাড্ডি, মানে বেশ এরকম মানে কালো হয়ে গেছে সবকিছুই। আমার বন্ধু কিছু না বুঝেই রাগের মাথায়, ওর কারণ ওর কবুতরগুলো মারা গেছে, রাগের মাথায় এগুলো সব লাথি দিয়ে ফেলাই দিল। তো ওটা থেকে আমি লোক ডেকে আনলাম, আমরা লোক ডেকে এনে ছাদটাকে আগে পরিষ্কার করাইলাম। তো ছাদে যা যা করা যায় করালাম। আমি নিচে গেলাম, নিচে যে আমাদের গার্ড আছে সে আবার যে কবিরাজি টবিরাজি যে পারে, তো ওনার সাথে কথাবার্তা বললাম। উনি বললো যে হ্যাঁ এখানে ব্ল্যাক ম্যাজিকের কি কি করে এরকম কিছু। উনি বলছে যে হ্যাঁ এরা কালো জাদু বা এরকম কিছু করে, আপনারা এগুলো নিয়ে আর মাথা ঘামায়েন না। আমরা বললাম মানে এত কিছু আর জানতে চাইনি। আমি বলছি আমাদের বিল্ডিং এ করে না, বিল্ডিং এর বাইরে, আপনাদের বিল্ডিং এ একজন আছে। আচ্ছা, তো তার জানলাম, তার নামটা না বলি আর কি। তা আমাদের বিল্ডিং এ আছে, তো তার বাসার সামনে উনি যা বলছে যে এই ছাগলের যে হাড্ডিটা দেখতে পারতেছেন মাথার, ওটা কিন্তু বলি দেওয়া। আর আপনারা যেগুলি ফালাই দিচ্ছেন বা ইয়া করছেন ভালো করছেন, বাট ওনার সাথে আপনারা না যাওয়াটাই ভালো আপনাদের জন্য। তো সৌরভের মানে আমার যে বন্ধুর বাবা, সে আবার পানি পড়া দিয়ে ছাদটাকে মানে অ্যাজ ইউজুয়াল যা করে ক্লিন করলো। এরপর থেকে আমাদের ছাদে মানে কবুতর নিয়ে আর কিছু হয় নাই, কারণ প্রতিদিন ফেদারও থাকতো না, কিছুই থাকতো না, জাস্ট কবুতরের ব্লাড থাকতো।
কারণ অন্য কেউ যদি কবুতর নিয়ে যেত তাহলে কোনো ব্লাড থাকার কথা ছিল না, আর এখানে জাস্ট কবুতর ব্লাড থাকতো আর কোনো কিছুই থাকতো না। এটাই আপনার ঘটনা? জি ভাইয়া, এটার আর কোনো এক্সপ্লেনেশন ছিল না। আচ্ছা, এছাড়াও মনে হয় আপনার আরেকটা ঘটনা ছিল না? হ্যাঁ, একটা ছিল। শুনে ফেলি। জি। আমরা হচ্ছে সিজনাল যখন র্যাকেট খেলতে যাই, মানে প্রতি শীতে, আমরা, এটা হচ্ছে 2 বছর আগের কথা আর কি, টুর্নামেন্টের জন্য আমরা আরেক সাথে গেছি, মানে আরেকটা মাঠে গেছিলাম আরেক এলাকায়। তো মাঠটা হচ্ছে মানে এমন একটা গলি, চিপো একটা গলি, যেটা হচ্ছে সব বিল্ডিং এর ব্যাক সাইড পড়ে। সো ওই সাইডে কোনো ফ্রন্ট গেট নাই। সো টোটালি একটা ব্যাক ডেটের একটা রাস্তা। তো আমরা খেলতে মানে খেলার জন্য ওই মাঠে যাই। তো যে 1-1.5 ঘন্টা পরে শুনলাম যে না, খেলাটা পোস্টপোন হয়েছে, যে এখন খেলা হবে না, এটা নেক্সট উইক। তো আমি চিন্তা করছি চলে যাবো। ওই টাইমে একটা ছোট হুজুর, একটা বড় হুজুর আসে আর কি। ছোট হুজুরটা কিছুই বলে না, বড় হুজুরটা আমাদেরকে মানে বলে যে আসো আমরা নামাজ পড়তে যাই, এই ওই মানে তারপর একটা কথা বলতে থাকে। আমরা চিন্তা করি যে, আমার বন্ধু বলে যে আমরা তো এই এলাকার না, আমরা আরেক এলাকার, আমরা এখানে টুর্নামেন্ট খেলতে আসছিলাম। তো এক কথায় 2 কথায় হুজুর বলতেছে যে না, কোনো কিছু তো আর ইস্যু লাগে না নামাজ পড়তে, আপনারা আসতে পারেন, নামাজ পড়তে পারেন। হুজুরটা অনেক ছিল, মানে কোনো ফোর্স করতেছে না, আবার অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করছে। তো এক পর্যায়ে আমি আমার বন্ধুকে বলি, বন্ধু এত কথা না বলে চল আমরা আমাদের কোয়ার্টারে চলে যাই, কোয়ার্টারে যেয়ে আমরা আমাদের মতন খেলতে পারি। তো হুজুর আমাদের ঠিক 30 মিনিটস আগেই, 30 সেকেন্ড আগেই রওনা দিয়ে দিছে যে আচ্ছা আমি আসতেছি বলে চলে গেল। তো আমরাও চিন্তা করলাম হুজুর আবার আসবে, এত কিছু করার থেকে আমরা এখান থেকে সরে যাই, এটাই ভালো। তা আমরা আমাদের মতন রওনা দিয়ে দিলাম। চিন্তা করলাম হুজুর আমাদের একটু আগেই তো গেছে, সমস্যা নেই, আমরা পাস করে চলে যেতে পারবো। আমরা যতই হাঁটি হুজুরকে আর পাইনি, কারণ ওই ওয়ে মানে এমন একটা জিনিস, কারো বাসায় যেতে পারবে না, মানে কোথাও যাওয়ার রাস্তা নেই, মানে যাই হবে হুজুর আমাদের সামনেই পড়বে, আর আমরা সামনে পড়তেই হবে, কারণ যেভাবে আমরা তাড়াতাড়ি গেছি। সো হুজুরকে আমরা সামনে পাইও নেই। এটাই ছিল ভাই আমার ঘটনা। মানে ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্টোরিটা কোথাকার? আপনার ভাই ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। আচ্ছা, কোথাকার স্টোরি এটা? আসসালামু আলাইকুম লিসেনার্স, আপনার বলছি ফেসল ভাই। আমাদের আজকে যে ঘটনাটি বলবো, এটা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া নামক একটা গ্রামের ঘটনা। ওকে, আমরা চলে যাই ঘটনায়। সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটি অনেক আগের, 1930 থেকে 40 সালের মাঝামাঝি, মানে এই সময়ের মধ্যে ঘটনাটি ঘটে যাওয়া, মানে সূত্রপাত আর কি এই সময় থেকে আর কি। ঘটনাটি এরকম যে ওই গ্রামেরই একজন লোক ভিন গ্রাম থেকে একটা মহিলাকে বিয়ে করে নিয়ে আসে। তো বিয়ে করে নিয়ে আসার পরে সবকিছু স্বাভাবিকভাবে চলছিল, মানে সেটেল ম্যারেজ আর কি। তো স্বাভাবিকভাবে চলার পর ওনাদের একটা সন্তান হয়। আচ্ছা, সন্তানের বয়স যখন 3 থেকে 4 বছর বা সর্বোচ্চ 5 বছর, ঠিক এরকম সময়, একদিন হঠাৎ মানে সকালবেলা দেখা যায় যে বাবা মার মাঝখানে শুয়েছিল সন্তানটি, সকালবেলা তার মৃতদেহ পাওয়া যায়। মানে ওই বিছানাতেই সে মানে মৃত অবস্থায় পাওয়া যায়। মানে কেউ কিছুই বুঝতে পারছে না, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, কিছুই নাই, কিন্তু কিভাবে মারা গেল কেউ মানে কিছুই বুঝতে পারলো না। তো গ্রাম দেশে অনেক কথা থাকে যে হয়তো বা জিনে মেরে ফেলেছে বা এই টাইপের অনেক কথা থাকে আর কি। ওনারা ওরকমই মনে করলেন আর কি। তো যাই হোক, ওনাদের আরো একটা সন্তান ছিল। তার বয়স যখন ঠিক এই বয়সের কাছাকাছি আর কি, মানে 3 থেকে 5 বছরের মাঝামাঝি, ঠিক সেও একই ভাবে বাড়িতে মারা যায়। কিন্তু মৃত্যুর কারণ কেউ উদ্ঘাটন করতে পারছে না। ওই সময় অনেক ওঝা টোঝা নিয়ে আসা হয়েছে, কি ব্যাপার কি। তো ওঝারা কিছুই উদ্ঘাটন করতে পারে না যে কেন এটা হচ্ছে। তো এর অল্প মাসখানেক পর তারই প্রতিবেশী, মানে ওই বাড়ির যিনি আছেন আর কি, তো তারই প্রতিবেশী এসে বললেন যে আমাদের বাড়িতে মেহমান এসেছে, তো আমাদের ছোট 2টা বাচ্চাকে তো বাসায় রাখতে পারছি না, জায়গার সংকট, তো আমার এই 2 বাচ্চাকে আপনারা আপনাদের সাথে রাখুন আজকে রাতে। তো ওনারা রাজি হয়ে গেলেন। কেমন খেতো, একদম সহজ ব্যাপার আর কি, ওনার উপকার হলো। তো রাসেল ভাই, পরের দিন সকালবেলা ওই 2টা বাচ্চার মৃতদেহ পাওয়া যায়। ঠিক যেমন ভাবে মানে ওই বাড়ির ওনাদের নিজেদের সন্তান মারা গেছিল, ঠিক একই রকম ভাবে ওই দুটো বাচ্চারও মৃতদেহ পাওয়া যায়, কিন্তু শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই, মানে কিছুই না, একদম স্বাভাবিক আর কি, মানে স্বাভাবিকভাবে মারা গেছে এমন মনে হচ্ছে আর কি। তো যখন অন্যের সন্তান মারা গেল তাদের ঘরে, তখন এটা নিয়ে অনেক হই হট্টগোল সৃষ্টি হয়ে গেল। তারপরও একটা সময় এটা থেমে গেল। এই ঘটনার বছর খানেকের মধ্যে শুরু হলো আর একটা মানে সমস্যা। সেটা হলো ওই লোকটি যে মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছিলেন, মানে ওনার ওয়াইফ আর কি। তো ওই মহিলা যেই বাড়িতেই যেতেন বেড়ানোর জন্য বা কথা বলার জন্য গ্রামের, তো ওই বাড়িতে যদি কোনো 3 থেকে 5 বছর বয়সী কোনো শিশু সন্তান থাকে,
দেখা যেত পরের দিন সে শিশু সন্তানটা মারা গেছে। তো এটা যখন চারদিকে ছড়িয়ে গেল যে ওই মহিলা যে বাড়িতেই যায় সেই বাড়িতে বাচ্চা মারা যায়, আচ্ছা। তখন সবাই বলল এই মহিলা হচ্ছে ডাইনি, মানে ডাইনি অপবাদ দেওয়া হলো তাকে। তখন গ্রামে একটা সালিশ বসানো, এর বিচার হবে, একে কি করা যায়, কারণ এর কারণে গ্রামের বাচ্চারা মারা যাচ্ছে। তখন গ্রাম থেকে সিদ্ধান্ত হলো একে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। কিন্তু তার হাজবেন্ড আবার তাকে খুব ভালোবাসত, তখন বলে যে না, আমার স্ত্রীর এরকম মানে প্রমাণ ছাড়া এরকম কোন দোষারোপ করে তাকে গ্রাম থেকে বের করার এটা অন্যায়। তখন যেহেতু গ্রামের মানে যারা কর্তা ব্যক্তিরা ছিলেন তাদের সিদ্ধান্তের বিপরীতে তার হাজবেন্ড কথা বলে ফেলেছে, তখন বললো যে তোমার তার স্ত্রীর শাস্তি তোমাকেই নিতে হবে। এবং তাকে খুবই মানে লজ্জাজনক কিছু শাস্তি দেওয়া হয়। নিজের স্বামীর এই ধরনের লজ্জাজনক শাস্তি দেখে ওনার স্ত্রী মানে মানসিকভাবে এতটাই মানে আঘাতপ্রাপ্ত হন যে উনি পাগল হয়ে যান। আচ্ছা। কিন্তু উনি যখন পাগল হয়ে যান, অদ্ভুত ব্যাপার, উনি সবসময় কাঁথা জড়িয়ে থাকতেন শরীরে এবং মাথায়, এবং ওনার চেহারাটা বের করতেন না কোনো মানুষের সামনে, চুপচাপ থাকতেন, কাঁথা জড়িয়ে থাকতেন। আচ্ছা। এইভাবে সপ্তাহখানেক পার হওয়ার পর হঠাৎ একদিন উনি নিরুদ্দেশ হয়ে যান। ওই মহিলা, ওনাকে পাওয়া যায় না, মানে একদমই পাওয়া যাচ্ছে না। এরকম চলে গেল অনেক দিন, প্রায় 1 যুগ 12 বছর মানে এইভাবে চলে গেল। এবং ওনার হাজবেন্ডও এর মাঝখানে আর কখনো বিয়ে করেন নাই, উনি ওইভাবে ছিলেন। তো ওই মহিলার যে দেবর আর কি, মানে ওনার হাজবেন্ডের ছোট ভাই, তো উনি আবার ব্যবসা করতেন, কারণ তৎকালীন সময় তো এইভাবে এরকম রাস্তাঘাট ছিল না, তখন ওই নদী পথেই মানে বিজনেস করতেন আর কি। তো উনি নৌকা নিয়ে গিয়েছিলেন ওই সময় পাবনার ঈশ্বরদীতে। আচ্ছা। তো ঈশ্বরদীতে উনি ব্যবসার কাজে যাওয়ার পরে ঈশ্বরদী বাজারে গিয়ে হঠাৎ করে দেখলেন যে কিছু লোক মানে একজন ব্যক্তিকে খুব বেদম মানে মারছে আর কি, প্রহার করছে লাঠি দিয়ে। এবং উনি দূর থেকে শুনলেন যে সেই ভিতর থেকে যে আর্তনাদটা শোনা যাচ্ছে একটা মহিলার আর্তনাদ। তো উনি চিন্তা করলেন যে মহিলাকে কেন মারছে, একটু কাছে গিয়ে দেখি। তো উনি ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখেন ওই মহিলাটি অন্য কেউ নয়, ওনার সেই ভাবি, 1 যুগ আগে হারিয়ে যাওয়া ওনার সেই ভাবিটি। তখন সবাইকে থামালেন, বলে যে উনি পরিচিত আত্মীয়, উনি অনেক আগে হারিয়ে গিয়েছিলেন, তো ওনাকে মারছেন কেন? সবার একই অভিযোগ যে ওই মহিলা নতুন এসেছে এই এলাকায়, যেই বাড়িতেই যায় সে বাড়ির বাচ্চা মারা যায়। আচ্ছা। তো উনি ওনার কারণে অনেক বাচ্চা মারা গেছে, তো ইনি হচ্ছেন খুবই খারাপ একজন মহিলা, আমরা ওকে মেরেই ফেলবো, মানে পিটিয়ে মেরে ফেলবো। আচ্ছা। তখন বলেন না, ইনি ভালো, উনি এরকম হারিয়ে গিয়েছিলেন, ওই যে বাচ্চা অন্য কারণে মারা যাচ্ছে, এই মানে 7-5 বুঝ দিয়ে ওই জায়গা থেকে তাকে নিয়ে আসা হয় আর কি। তো এখানে একটা ব্যাপার আসল ভাই, যে উনি কোনো বাসায় বাচ্চা থাকলে মানে যদি ওই বাসায় বাচ্চা থেকে বাচ্চা মারা যেত, কিন্তু উনি যদি খাবারের মানে ক্ষুধার তাড়নায় যদি এমন কোনো বাড়িতে যেতেন যে বাড়িতে কোনো সন্তান নাই, নিঃসন্তান দম্পতি, ওই নিঃসন্তান দম্পতির আবার সন্তান হতো। তো যার কারণে দেখা যাচ্ছে ওই যে নিঃসন্তান দম্পতি ওনাকে আবার ভালো জানতেন, ওনারাই খাবার টাবার দিতেন আর কি তাকে। তো এই মানে টোটাল বিপরীত একটা ঘটনা, যে উনি যে বাড়িতে বাচ্চা আছে সেই বাড়িতে উল্টা হতো আর কি, উল্টা হতো। তো ওনাকে যখন আবার মানে কালুখালীতে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর ওনাকে ট্রিটমেন্ট করা হয়, তো ট্রিটমেন্টও সুস্থ হচ্ছেন না। তো যাই হোক, তো একদিন মানে কোন গ্রাম থেকে একটা খুব বড় তান্ত্রিক গোছের বা এই টাইপের আর কি একজন লোক আসেন, এসে ওনাকে দেখেই বলেন যে একে তো এই মহিলা তো স্বাভাবিক নয়, এর উপরে মানে ভয়ঙ্কর কোন একটা কিছুর আসর আছে, যে ভয়ঙ্কর কিছুটাও মানে মানে ভয়ঙ্করদের মধ্যেও ভয়ঙ্কর, এটা এর সাথে আছে। তো এতে একে এর থেকে তাড়াতে হবে, তা না হলে এর দ্বারা অনেক লোক মারা যাবে, বহু বাচ্চা মারা যাবে। তখন এটা কিভাবে করা যায়, কারণ এর আগে অনেক তান্ত্রিক এসেছিলেন কিন্তু কেউ ওনার সমস্যাটা ফাইন্ড আউট করতে পারেনি, কিন্তু উনি এসে এটা ফাইন্ড আউট করেন। তখন উনি ওনার কিছু নির্দিষ্ট রিচুয়াল করে যে ওই মহিলার সাথে যে আছে তাকে মানে রাত্রে হাজির করা হয়। হাজির করা হলে তাকে বলা হয় যে তুমি এত বাচ্চাদেরকে কেন হত্যা করছো? তখন সে বলে যে এই মহিলাকে আমার ভালো লাগে, কিন্তু এর কোনো সন্তান আমি হতে দেব না, এবং এ যদি কোনো বাচ্চাদের দিকে মানে তাকায়, মানে মায়ার দৃষ্টিতে তাকায়, সেই বাচ্চাকে আমি বাঁচতে দিব না, এই কারণে আমি এই বাচ্চাদেরকে হত্যা করছি। আচ্ছা। তখন ওই তান্ত্রিক বলে যে তুমি একে ছেড়ে চলে যাও। আচ্ছা। তখন সে আবার বলে যে না, আমি যাব না। তো বহু ভয় ভীতি দেখানোর পরে বলে যে ঠিক আছে আমি যেতে পারি, তবে একটা শর্ত, যে এই মহিলার যদি আবার একটা সন্তান হয় ওই সন্তানকে আমি হত্যা করব, তারপরেই আমি যাব। আচ্ছা। কারণ এই প্রস্তাবে তো কেউ রাজি হয় না। তখন ওই তান্ত্রিক তার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ওই খারাপ যেই চিন্তা বা যেটাই থাকুক ওটাকে আটক করে মানে সেটাকে কোন একটা জায়গায় নিষ্ক্রিয় করে দেন আর কি। এরপরে মানে রাতারাতি উনি, যিনি 1 যুগ ধরে পাগল, রাতারাতি উনি ভালো হয়ে যান।
আচ্ছা উনি স্বাভাবিকভাবে ঘর সংসার করা শুরু করেন, একদম স্বাভাবিক হয়ে যান, যে উনি কোনো বাচ্চার দিকে তাকালেও আর লোক মারা যাচ্ছে না এরকম। তো এইখানে রাসেল ভাই তখন আবার ওই গ্রামে আবার অন্য ধরনের একটা ব্যাপার করতে থাকে। সেটা হলো ওই গ্রামে মানে কিছু লোক মানে মানে ওনারা রাতের বেলা বিশেষ করে ঘরের মধ্যে হাজবেন্ড ওয়াইফ ঘুমিয়ে আছে, বাচ্চা আছে সাথে, ওনারা দেখতেন যে যেমন পর্দার ওই পাশে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, হালকা আলোতে বোঝা যায়, ছায়া দেখা যায়। আচ্ছা তো দেখতেন যে ওনাদের ঘরের কোনো পর্দা বা কোনো একটা জায়গায় এরকম একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, সেটা নারী বেশি, মানে নারীর মতো দেখা যায় আর কি, এরকম একটা এবং ওই হাজবেন্ড ওয়াইফ পাশে শুয়ে থাকলে একজন আরেকজনের চেহারা মানে ভয়ঙ্কর আকৃতিতে দেখতেন। আচ্ছা দুইজন দুইজনের চেহারা ভয়ঙ্কর আকৃতিতে দেখছে, যেটা স্বাভাবিক অবস্থায় নাই হ্যাঁ স্বাভাবিক না, এরকম দেখছেন। তখন লোকজন বলা শুরু করে যে ওই ডাইনি মহিলা যেহেতু গ্রামে ঢুকেছে, ওই রাতের বেলা এই ধরনের ঘটনাগুলা মানে ঘটাচ্ছে। এবং আসলে ভাই ওই বাড়িতে কিন্তু ওই রাত্রে যখন মানুষ দেখতো তার সাথে সন্তান থাকলে সে ওই সকালে মারা যেত, মানে আবার নতুন একটা সমস্যা সৃষ্টি হলো। যে মহিলা ওই বাড়িতে যায় না কিন্তু অন্য কোনো কারণে মানে বাচ্চা মারা যাচ্ছে। তখন এই ঘটনা কিছুদিন চলতে থাকলো, তারপর আবার এটাও থেমে যায়। কেন থামলো এটা কেউ জানে না। কে ছিল ওই ছায়া মূর্তি, কেন দুইজন একে অন্যকে দেখছে রাতের বেলা হঠাৎ করে এরকম ভয়ঙ্কর আকৃতিতে, এটাও কেউ জানে, হঠাৎ করে থেমে যায়। এরপর আর যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে যে ওই মহিলার একটি সন্তান হয়, যে মহিলাটার যে ডাইনি আখ্যা দেওয়া হয় এবং 12 বছর প্রায় পাগল ছিল, ওনার একটা সন্তান হয়। সন্তানের বয়স যখন 7 মাস, 7 মাস পর্যন্ত তার গ্রোথটা ঠিক ছিল, কিন্তু তারা ওই বাড়ির সবাই খেয়াল করলেন বাচ্চার বয়স 1.5 বছর, 2 বছর, 3 বছর হয়ে যাচ্ছে, কিন্তু 7 মাস বয়সে বাচ্চাটা যতটুকু ছিল ঠিক ততটুকুই আছে, সে বাড়েও না কমেও না, একই রকম, মানে চেহারার কোনো বয়সেরও কোনো ছাপ বাচ্চার চেহারায় পড়ছে না, শরীরে পড়ছে না। তো এরকম করে রাসেল ভাই 55 বছর ওই 7 মাস বয়সী বাচ্চা 55 বছর একই রকম ছিল। আচ্ছা ওই মহিলা মানে বৃদ্ধ হয়ে গেছে, তার অন্য সন্তান হয়েছে, তারা মারা যায় নাই, তারা বড় হয়েছে, তারা বিবাহ শাদী করেছে, তাদের সন্তান হয়েছে। ওই ছোট্ট ওই 7 মাস বয়সীকে তারাও লালন পালন করেছে। এই মানে 2000 হয়তো বা 3-4 সাল বা এই টাইপের কোন একটা সময়ে ওই 7 মাস বয়সী ওই বাচ্চাটা মারা যায়। আচ্ছা তো এই যে বাচ্চাটা বড় হলো না, ছোট থাকলো, ওইরকমই থেকে গেল, এইটার কোনো ব্যাখ্যা আসলে পাওয়া যায় না। এটা ওই এলাকায় সবাই জানেন? হ্যাঁ, এটা ওই এলাকায় সবাই জানেন। আর ওই মহিলার যিনি হাজবেন্ড ছিলেন, যখন ওই মহিলা ভালো হয়ে গেলেন, সমস্যা শুরু হলো ওই হাজবেন্ডের সাথে। সেটা হলো দেখা যাচ্ছে রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ ঘরের দরজা বন্ধ, কিন্তু ওনার হাজবেন্ড বাড়িতে নেই। আচ্ছা কোথায় গেল, মানে সারা গ্রামে নাই, কোথাও নাই। 3-4 মাস পর হঠাৎ মানে খবর পাওয়া গেল ওনার হাজবেন্ডকে পাওয়া গেছে কোথায়, সিলেট। কোথায় পাওয়া গেছে, চট্টগ্রামে। কোথায় পাওয়া গেছে, রাজশাহীতে। তো ওনার হাজবেন্ড কে যখন বাড়িতে মানে নিয়ে আসা হয়, তখন ওনার হাজবেন্ড বলেন যে হঠাৎ করে আমার মনে হলো কি ব্যাপার, আমি এখানে কেন। উনিও মানসিক ভাবে জিজ্ঞেস করলেন যে আশেপাশের লোকের কাছে যে আমি এখন কোথায়, বলে আপনি তো এখন সিলেটে। তো আমার বাড়িতে অমুকখানে, এখানে কিভাবে চলে আসলাম। তখন ওখানকার লোকজনই ওনাকে আবার বাড়িতে পাঠিয়ে দেয়। উনিও যতদিন জীবিত ছিলেন ঠিক এইভাবে উধাও হয়ে যেতেন। কিন্তু সর্বশেষ যখন উনি উধাও হয়ে যান, তাও আজ থেকে কমপক্ষে 30-40 বছর আগে, যখন শেষ পর্যন্ত উধাও হয়ে যান, পরে আর উনি যে কোথায় গেছেন আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না, উনি আদৌ জীবিত আছেন কিনা। কিন্তু এই যে ঘটনাটা কেন হলো, ওই গ্রামে রাতের অন্ধকারে এই যে একজন পাশাপাশি শুয়ে আছে, একজন আরেকজনকে ভয়ঙ্কর আকৃতি দেখতো, একটা ছায়া মূর্তি দেখতো, বাচ্চা মারা যেত, এটা আবার কে করছে। হ্যাঁ, ওই বাচ্চাটি কেন 7 মাস বয়স থেকে আর বড় হয়নি, 55 বছর একই রকম ছিল। এটা খুব অদ্ভুত ব্যাপার। এইটার কোনো মানে ব্যাখ্যা বা এটার কোনো এই আজও পাওয়া যায় নাই। ওই এলাকায় এটা খুবই একটা পরিচিত ঘটনা আর কি, আজকে লিসেনারদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের প্রথম অতিথির কাছে চলে যাব আমরা এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম, আমি নিয়াজ মিরপুর থেকে এসেছি। তো আমার এই ঘটনাটা ঘটে চট্টগ্রামের মিরসরাইতে। তো আমরা গত বছর 2018 জুলাই মাসে আমরা 4 জন ফ্রেন্ড মিলে ঠিক করি যে আমরা বাড়িতে ঘুরতে যাব। তো আমরা আর কি ওই সপ্তাহে আমরা ঈদের 1 সপ্তাহ পর আমরা 4 জন মিলে রওনা দিই। তো আমরা আর কি, যেহেতু আমার বাড়ি মিরসরাই, আমার টোটাল রাস্তাটা আমার আর কি চিটাঙে বাসে যাওয়া লাগে না। সো আমি ফেনী হয়ে ভেঙে আমি আর কি চিটাং যেতে চাই আমার বাড়িতে। তো আমরা রাত 11টার সময় আমরা বাসে উঠি। আমরা চিন্তা করেছিলাম যে আমরা হয়তো 3টার সময় আমরা পৌঁছে যাব, ফজরের সময় পৌঁছে যাব, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পৌঁছে যাই রাত আর কি 8টার সময়। 8টার সময় আমরা আর কি ফেনীতে পৌঁছে যাই। সেখান থেকে আমরা আরেকটা দূরপাল্লার বাসে উঠি এবং সে বাসে করে আমরা বাকিটা রাস্তা আর কি
পৌঁছাই। তো অন দ্য ওয়েতে আমার একটা ছোট ঘটনা ঘটে। তো ঘটনা যেটা যে আমরা আর কি দূরপাল্লার বাস যেটাতে উঠি, তো আমরা 4 জনের সিট একসাথে আমাদের পড়ে নেই। এর মধ্যে 2 জন আমরা একদম বাসের পিছের সিটে, একজন মাঝখানে আর একজন সামনে। একদম সামনে যে সিটে বসছে তার নাম হলো সাব্বির, মাঝখানে সৌরভ এবং শেষে আমি এবং আমার আরেক ফ্রেন্ড শাকিল। তো যে সাব্বির বসছে তো তার সাথে মূলত এই ঘটনাটা ঘটে, সে আর কি চাক্ষুষ প্রমাণ। তো যেটা হয় যে বাস চলাকালীন টাইম মোটামুটি ভালো গতিতেই চলতেছিল। তো হুট করে বাস আর কি রাস্তার মাঝখানে ব্রেক করে। তো ব্রেক করে দেখে আর কি আমরা পিছ থেকে মোটামুটি বলে যে কি হলো, মানে এরকম। তো পরবর্তীতে আমরা শুনি যে সামনে থেকে লোকজন বলাবলি করতেছে না এটা এরকম হতেই পারে। তো ঘটনা যেটা হয়েছে যে মানে সামনে যারা ড্রাইভার, কন্ট্রাক্টর, দেন আমার ফ্রেন্ড, ওরা যেটা দেখলো যে রাস্তার এই পাশ থেকে রাস্তার অপোজিট সাইডে সাদা লম্বা একজন আর কি মানুষ এই পাশ থেকে এই পাশে দৌড়ে যাচ্ছে। মানুষ বলা যায় না, অবয়ব আর কি। এই পাশ থেকে এই পাশে দৌড়ে মানে চলে গেল জাস্ট এক লাফে। তো এটা দেখে আর কি সামনে বাস কন্ট্রাক্টর সবাই আর কি জোরে মানে বাস আর কি জোরে ব্রেক করে। তো কন্ট্রাক্টর আর কি ড্রাইভারকে বলতেছে যে এগুলা ব্যাপার না, রাস্তায় হতেই পারে। তো এই ঘটনাটা আর কি আমরা পরে ফ্রেন্ডের কাছে বাস থেকে নামার পর শুনি। তো আমরা সেখানে আর কি বাড়িতে পৌঁছাই রাত 3টার সময়। তো পৌঁছানোর পর আমরা আর কি ওখানে রাতের বেলা ওখানে কোনো সিএনজি এরকম ছিল না। তো হাইওয়ে থেকে আমরা একটা সিএনজি নিয়ে ওখানে আর কি বাইপাস রোডে ওখান থেকে সিএনজি নিয়ে আমরা ভিতরে আর কি গ্রামের ভিতরে অলমোস্ট আরো 8 কিলো রাস্তা আমাদের বাকি। তো ওই 8 কিলো রাস্তা আমরা সিএনজিতে রওনা দিই। তো রওনা দেওয়ার পর আমরা আর কি পুরো রাস্তা আমরা যেতে পারিনি। 2 কিলো রাস্তা থাকতে আমাদের ছেড়ে দেওয়া লাগে, রাস্তা বাকিটা ভাঙা হওয়ার কারণে। তো বাকিটা রাস্তা আমরা হেঁটে হেঁটে আর কি আমরা 4 জন রওনা দিই। তো এই সময় আর কি মানে অন্ধকার ছিল সম্পূর্ণ। তো আমরা আর কি সামনে থেকে আমরা মোবাইলে টর্চ লাইট দিয়ে আমরা দুজন করে আগাচ্ছিলাম। তো আমি আর আমার এক ফ্রেন্ড আর কি আমরা একটু মোটামুটি আগে গেছি আর কি। আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল তখন আর কি শাকিল, আর পিছে ছিল হলো সাব্বির আর সৌরভ। তো ঘটনা ঘটে মূলত সাব্বিরের সাথে, যেটা হয় যে আমরা যেহেতু একটু আগায় গেছি তো পিছ থেকে সৌরভ এসে আমাদের ডাক দেয় যে এদিকে তোরা বেশি আগে গেছিস। তো এই মাঝখানে সৌরভ যে মানে সাব্বির সৌরভকে যে বললো যে মানে তার রাস্তার মধ্যে খুব ভয় লাগতেছে, তার পিছে পিছে কেউ আসতেছে। তো সৌরভ সেটা তোয়াক্কা না করে যখন তাকে ডাক দেয় তখন আর কি মানে সৌরভ একটু আগে আসছে, তখন সাব্বিরের যেটা হয় যে মানে আমরা পিছ থেকে সবাই শুনি যে সাব্বির চিৎকার করে উঠছে, যে চিৎকার করে সাপ সাপ বলতেছে। তো আমরা সবাই মিলে যখন তার কাছে যাই, কাছে গিয়ে দেখি সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবং গড়াগড়ি খেতে খেতে সে বলতেছে যে আমার মুখ দিয়ে সাপ ঢুকে গেছে। কিন্তু আমরা আর কি তখন কি করবো বুঝতে পারতেছিলাম না। তো আমাদের মধ্যে যে শাকিল যে ফ্রেন্ডটা ছিল সে আর কি একটু মানে দেখতে পেলো যে ওই মানে দূর থেকে একজন মুরব্বী আর কি মানে সাদা অভাব টাইপের একজন মুরব্বী আর কি আসতেছে সামনে। তো সেটা আসতেছে দেখে মানে সে এসে জাস্ট আমাদের কোনো কিছু না বলে মানে আর কি সাব্বির মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, শাকিল দেখেছিল। তো সে সাব্বিরের গায়ে হাত দিয়ে জাস্ট মানে কিছু আর কি বিড়বিড় করে কিছু, পরে আমরা কেউ কোনো কিছু শুনিনি, বাট সাথে সাথে সাব্বির বমি করে দেয়। তো সে বমি করে দেয়, তো সে নর্মাল হতে হতে ওই মানে মুরব্বী লোকটা আমার দিকে তাকায় বলতেছে যে তুমি অনেক বড় হয়ে গেছো। তো এটা দেখে আমি ওই লোকটাকে আমি কখনো দেখিনি আমার লাইফে, এটুকু আমি কনফার্ম। বাট ওই লোকটা আমাকে চিনলো, আমি বাড়িতে গেছি অলমোস্ট 7 বছর পর। এখন সেই লোকটা আর কি মানে আমাদের এই কথাটা বলে কোন অপেক্ষা না করে সে পাশে আর কি আইলের দিকে মানে রাস্তার পাশে যে জঙ্গলের ভিতরে আর কি হাঁটা মানে শুরু করে দেয়। তো আমরা সব অবাক হয়ে দেখলাম সে জঙ্গলের মধ্যে ঢুকে জাস্ট মিলাই গেল। তো যেটা হয়েছিল যে মানে ওই জঙ্গলের ওই পাশে খাল, সেই জায়গায় কখনো পসিবল না যে সেখানে আর কি কোনো আর কি মানুষজন আর কি কোনো খাল এমনি আর কি পার হয়ে যাবে। তো ওখানে কোনো পারাপারের কোনো জায়গাও ছিল না। তো এটা আমরা দেখলাম সেই জায়গায়। তো আমরা সেখানে বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা আর কি বাড়ির দিকে রওনা দিলাম। আর এই ঘটনাটা আমার বাড়ি থেকে এক মোড় আর কি একটু দূরেই আর কি এই ঘটনা ঘটে। তো আমরা অলমোস্ট বাড়িতে 3টার সময় মানে পৌঁছাইছি। তো আমরা তো বাড়িতে ঢুকতে পারি না, আমরা ঘাটলায় বসে বসে অনেক অপেক্ষা করি। তো ফজর আজান দিল, আমরা আর কি 4 জন পরে বাড়িতে ঢুকতে পারলাম। তো কম বেশি আমাদের সারাদিন আর কি আমরা সেখানে ঘোরাঘুরি করলাম, দুপুর পর্যন্ত আর কি আমরা বাইরের দিকে ঘোরাঘুরি করি। বাট দুপুরের টাইমে একটা ঘটনা ঘটে, যেটা হলো যে 4 জন ফ্রেন্ড আমরা যখন আর কি নিচে দুপুরে লাঞ্চ করতে যাই, আমাদের লাঞ্চের ব্যবস্থাটা করা ছিল নিচে। তো 4 জন ফ্রেন্ড যখন লাঞ্চ করতে যাই তখন আমি আর সাব্বির আমরা 2 জন আর কি একটু লেট করে নামি, বাকি 2 জন একটু আগে নেমে যায়। তো এর মধ্যে সাব্বির আমাকে আর কি মানে বলতেছে তারা দিচ্ছে যে তুই নাম একটু। তখন আমি আর কি ভাবলাম যে দোতলা আমি হাতটা ধুয়ে আমি নিচে নামি। তো ঘটনা হয় যেখানে যে আপনার যখন আমি হাত ধুতে গেছি তো তখন আমি মানে সাব্বিরের সাথে একটু দুষ্টামি করে বলতে চাচ্ছিলাম যে দেখ ওই রুমে কিছু একটা আছে, তাকে জাস্ট একটু ভয় দেখাইতে। বাট ওকে বলে যখন আমি রুমের দিকে তাকাইছি তখন ওই রুমে যে জিনিসটা ছিল সেটার জন্য আমি মানে মোটেও এক্সপেক্ট করিনি।
তো ঘটনা যেটা হয়েছিল যে আপনার তাকানোর সাথে সাথে দেখলাম একজন মুরব্বী করে একজন লোক ওই রুমের মধ্যে অভাব, জাস্ট অনেক লম্বা লোকটা, বাট মানে খুব কুজো হয়ে আছে, মানে বোঝা যাচ্ছে একজন লোক। তো সে দাঁড়ায় আছে এবং রুমটা ছিল অন্ধকার, একটা অভাব আমি বুঝতে পারি। তো এটা বলে যখন আমি সাব্বিরের দিকে তাকাই, আমি ডাক দিয়ে দেখ এখানে কে, বলে আমি যখন ওই রুমের দিকে তাকাই দেখি কেউ নেই। তো আমরা পরে আর কি ওই জায়গাতে দেখি মানে ওখানে কেউ নেই। তো পরে আমরা আর কি বললাম এখানে থাকা ঠিক হবে না, আমরা নিচে নেমে যাই। তো নিচে নেমে আমরা সেদিন দুপুরে লাঞ্চ করি। তো দুপুরের পর থেকে আমাদের আর তখন কোনো ঘটনা ঘটে, তবে বিকালের টাইমে আমরা 4 জন ফ্রেন্ড মিলে যখন আমরা নর্মালি আর কি গল্প করতেছি, তো এর মধ্যে আর কি সাব্বির ঘুমায় যায়। তো তাকে রেখে আমরা বাকি 3 জন হুট করে ভাবলাম যে এখন সন্ধ্যার টাইম অলমোস্ট হয়ে আসতেছে, এখন আমাদের কোনো স্ন্যাক্স টেক্স আমরা বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসি। তো ওকে ঘুমন্ত অবস্থায় রেখে আমরা 3 জন আর কি বাইর হয়ে বাজারের দিকে যাই বের হয়ে। বাট ঘটনা এখানে ঘটে যে আমরা আসার পর মানে আস্তে আস্তে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। তো এই সন্ধ্যা হয়ে গেলে তখন দেখা যায় যে মানে এসব দেখি সাব্বির আর কি উঠে বসে আছে। সে আমাদের দিকে বলতেছে যে তুই যে মানে আমাদের রেখে গেলি, তুই কাজটা ঠিক করস নাই। তো আমি বলতেছি যে আমি তোকে রেখে গেলাম মানে তো কি হয়েছে? তো সে বলতেছে যে একজন মানে তোর দাদা সম্ভবত বলতে একজন মানে মুরব্বী করে একজন লোক আসছে, এসে আমাকে বলতেছে যে তোমাদের এখানে আসা ঠিক হয়নি, তোমরা চলে যাও, ঠিক আছে, এটা বলতেছে। তো আমি বললাম যে আমার দাদা বলতেছে আমার এই বাড়িতে একজনই মানে সবচেয়ে যিনি মুরব্বী তিনি হলো মানে আমার আব্বুর বয়সে অলমোস্ট, কিন্তু উনি ওরকম ভাবে মানে অত মুরব্বী না। এবং বড় কথা হলো যে উনি সিঁড়ি বাইতে পারে না, উনি অনেক বছর ধরে সিঁড়িতে উঠতে পারে না। তো উনি নিচতলায় থাকে, কখনো উপরে ওঠে না। তো তারপরও মানে আমি বললাম যে আচ্ছা তুই দাদাকে দেখছিস, ঠিক আছে। তো আমি নিচে নেমে গেলাম, তখন আমরা মানে কোনো কিছু জিজ্ঞেস করিনি। তো সেদিন আর কি আমাদের আরেকটা ঘটনা যেটা আমি বলতে ভুলে গেছি, যেটা হলো যে আমরা যে রুমে ছিলাম রুমের বর্ণনাটা, তো ওই বাড়িটা ছিল একটু আলিশান বাড়ি। তো ওই বাড়ির একদম ড্রয়িং রুমে আপনার 3টা ফ্রিজ ছিল এবং এক পাশের রুমে একটা ফ্রিজ ছিল আর কি। তো বাড়িটা আলিশান, তো ওই পাশের রুমে যে ফ্রিজটা ওই রুমটাতে আমরা থাকবো বলে ঠিক করছিলাম। তো ওখানে গিয়ে আমার এক ফ্রেন্ড আর কি সৌরভ, সে হুট করে ওই বাড়ির ফ্রিজটা খুলে চেক করতে যায় যে ভিতরে কিছু আছে নাকি। সে ফ্রিজটা খোলার সাথে সাথেই এক ধরনের মানে পচা গন্ধ পাইলো। তো ওই গন্ধটা পেয়ে সে মানে বলতেছে যে ফ্রিজ এরকম পচা গন্ধ কি ভিতরে। আমরা বললাম থাক, দেখার দরকার নেই, ফ্রিজটা লাগাই দে, এইগুলো যদি থাকে আমরা এই রুমে আর থাকতে পারবো না। তো সে লাগাই দেয় ঠিকই, কিন্তু তার ওই ঘটনার পর থেকে আমার এই বাকিগুলো ঘটনা যে আমি যে অভাব দেখলাম এই ঘটনাগুলো ঘটা শুরু হয়। তো এরপর আর কি আমরা বিকালের টাইম ওখানে ঘোরাঘুরি টাইম স্পেন্ড করি। বাট সন্ধ্যার সময় আর কি আমরা যখন আর কি সন্ধ্যা বলতেছি রাতে যখন আমরা ঘুমাইতে যাই, তো তখন আর কি একটা ঘটনা ঘটে। ঘটনা যেটা হলো যে আমরা 4 জন আর কি, যেহেতু আমাদের দিনের বেলা এরকম আমরা দেখছি, তাছাড়া আমাদের এরকম আর কি একটা নিজেদের মধ্যে একটা সাসপেন্স কাজ করতেছে। তো সেই কারণে আমরা 4 জন যেটা করলাম যে একই বেডে আমরা 4 জন শুভ বলে ঠিক করি। তো এর মধ্যে আর কি আমি মোটামুটি এক ঘুম দিয়ে আর কি সকালে উঠি। বাট সকালে ওঠার পর আমাকে আমার ফ্রেন্ড যে একজন সৌরভ, সে আমাকে বলতে তুই তো সারা রাত তো ঘুমাইলি, তুই তো অত একটা টেরো পাস নাই, সারা রাত যে কি হলো। তো আমি তাকে জিজ্ঞেস করছি যে কি হয়েছে। তো সে বলতেছে যে যেটা হয়েছে যে মানে সে সজাগ ছিল, তো আমরা 3 জনই মোটামুটি ঘুম। তো হুট করে আমাদের মধ্যে সাব্বির, যে ছেলেটা সবচেয়ে বেশি ভয় পেয়েছিল, সে ঘুমের মধ্যে আর কি উঠে গেছে। উঠে গিয়ে সে বলতেছে যে চল এখন বেড়ে যাই, ছাদে যাই। কিন্তু যে ছেলে ভয়ের কারণে সে পাশে বাথরুম ছিল, বাথরুমে যেতে ভয় পাচ্ছিল, সে বলতেছে যে না বের হই। তো সৌরভ বুঝলো যে এখানে একটা ঝামেলা, তো তাকে কতক্ষণ ঠেলা টাক্কা দিল। একটু পর তার হুশ আসলো। হুশ আসার পর সে বলতেছে কি রে তুই আমাকে ঘুমের মধ্যে ঝাঁকাচ্ছিস, কারণ কি? কিন্তু সে কিন্তু মানে তখন দাঁড়ানো অবস্থায়। তো তখন মানে তাকে কিছু বলতে যাবে, তখন পাশে যে আরেকজন শাকিল ছিল, তখন ও দেখি মানে কোনো কিছু না বলে ও দাঁড়ায় গেছে, এবং ও দাঁড়ায় কাউকে কিছু না বলে সে হাঁটা বাইরের দিকে। তো আমরা তখন আর কি মানে আমরা বলতে তখন সৌরভ আর ওই সাব্বির, তারা 2 সজাগ ছিল। তারা আর কি ওই শাকিলকে ধরে কতক্ষণ মানে শোয়ানোর চেষ্টা করে, তাকে জাস্ট ঠেলা ধাক্কা দিতে তারও ঘুম ভাঙে। কিন্তু সেও বলে যে কিরে তোরা আমার সাথে এমন করতেছিস। তো এখন আমি ছিলাম ঘুমে, তো তখন ওদের 3 জনের মধ্যে ওই 2 জনকে ধরছে, এখন আমি ঘুম। তো হুট করে যেটা তখন তারা 3 জন দেখে যে আমি বলে ঘুমের মধ্যে আর কি হাত পা নাড়ানো শুরু করে দিই, কথা বলতেছি যে ছেড়ে দে এরকম টাইপের। বাট অ্যাকচুয়ালি আমার এই টাইপের কোনো কিছু মনে নেই। বাট তারা বললো যে আমি টোটালি এমন করছি। তো এমন করতেছি দেখে তারা 3 জন মিলে আমার গায়ে হাত দেয়, এবং আমি বলে সাথে সাথে এরকম করা বন্ধ করে দিই, এবং তারা আমাকে ডেকে তুলে। বাট আমি এই জিনিসটা মনে করতে পারি না যে আমাকে ডেকে তুলছে কিনা। আমি একটু কথা বলে আবার ঘুমাই যাই, ঠিক আছে। তো এটা ছিল আর কি সেদিন রাতের ঘটনা।
তো পরদিনে সকালবেলা যখন আর কি আমরা আর কি মানে এরকম ঘটনা হইলো, আমরা বলতেছি যে একজন একজনকে তোরা কি মানে এরকম দেখছিস, যে সবচেয়ে বেশি ভয় পাইছে তাকে বলতে তুই কি কিছু দেখছিস নাকি? সে বলতেছে হ্যাঁ আমি একটা স্বপ্ন দেখছি। বলে যে স্বপ্নে কি দেখছিস? তো সে বলতেছে যে মুরব্বি করে একজন বৃদ্ধ, ওই যে দাদু আসছিল দেখছিলাম আমি, সেই দাদু সবার গায়ে হাত দিয়ে দিয়ে বলতেছে যে তোমাদের এখানে আসা ঠিক হয় না, তোমরা চলে যাও, এটা বলতেছে। তো আমরা আর কি সেই ঘটনা শোনার পর আমরা সেদিন সারাদিন আর তেমন ওয়েট করি নি। তো আমরা দুপুরের টাইম যখন আমরা বেরোতে যাই তখন আর কি নিচে আমাদের দাদু ছিল। তো উনি বলতেছে এসে যে মানে মানে যে ভয় পাইছে সবচেয়ে তাকে বলতেছে যে তোমাকে রাতে ধরছে না। তো এখানে আমাদের চারজনের মধ্যে যে কাউকে বলতে পারতো, কিন্তু ওকে বলতেছে এই জন্য মানে দেখে মনে হচ্ছে, তখন দাদু তাকে বলতেছে এগুলো ব্যাপার না, আমাদের এখানে এরকম হয়, আমরা কম বেশি দেখি, এটা কোনো অসুবিধা নেই। তো এখানে আমার যেটা বলার যে দাদাকে আমরা দেখছি, সেই দাদা হলো আমার একটু দূর সম্পর্কে, এবং ওনারা 3 ভাই ছিল। এবং ওনাদের এখানে ট্র্যাজেডি যেটা হলো যে উনি সবার বড় ছিল, ওনার যে সবচেয়ে ছোট ভাই ওনার ছিল বাড়ি, উনি ওই জায়গায় একটা আলিশান বাড়ি বানাইছে, বাট কেউ ওই বাড়িতে থাকে না। ওনার মেজো ভাই ওখানে নিচতলায় আর কি ওখানে থাকতো, এখন মোটামুটি আর কি মানে মেজো দাদা উনি অন্য আরেক জায়গায় থাকে। তো যে বড় দাদা ছিল উনি মূলত থাকতো। তো যে ঘটনাটা হয়েছে যে বড় দাদা একটা ট্র্যাজেডিতে মারা যায়, তাও অলমোস্ট 4 বছর আগে। যেটা ছিল যে ওনার টাকা পয়সার অভাব ছিল প্রচন্ড। তো উনি যেটা হয় যে একটা টাইমে আপনার একটা জায়গায় ধার করতে যায় এবং উনি ধারটা করতে পারেনি। তো সেই কারণে উনি একটা কষ্ট নিয়ে সে আর কি মারা যায়। এখন আমরা সবাই এটা ধরে নেই যে উনি ভাবে মারা যায়। তো তারপর থেকে ওই বাড়িতে আমরা কেউ আর থাকি না। আমি অলমোস্ট 7 বছর পর গেছি, বাট লাস্ট টাইম ওই বাড়িতে যারা থাকছে তারা অলমোস্ট 4 বছর আগে আর কি। তারপর কি আমরাই ফার্স্ট ওখানে ছিলাম। তো এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়, আবারও চলে যাব আফনান ভাইয়ের কাছে তার সেকেন্ড স্টোরি শোনার জন্য। চলুন শুনি ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব সেটি আমার এক ছোট ভাই তৌফিক ওমর সজীব তার মামার সাথে মানে তার মামার কাছ থেকে ঘটনাটি শোনা আর কি। তো উনি যেখানে কাজ করতেন, এবার একটা রিসার্চের কাজে উনি মুন্সিগঞ্জের বিক্রমপুরের দিকে যান। তো ওনার সাথে এক বন্ধুও যান, বন্ধু রিসার্চের সহযোগী হিসাবে। তো ওনারা যেহেতু গ্রাম অঞ্চলে রিসার্চটা করছিলেন রুরাল ডেভেলপমেন্টের উপরে, তো ওখানে গিয়ে ওনারা জানতে পারলেন যে ওই গ্রামে একটু অনেক পুরাতন একটা বাড়ি আছে, পরিত্যক্ত একটি পুরাতন বাড়ি, জমিদার বাড়ির মতো আর কি, অনেক বড়। তো ওখানে মানে খুবই হন্টেড একটা বাড়ি ওটা। আচ্ছা। এবং এই কথা ওখানে প্রচলিত আছে যে ওই বাড়িতে যে সাহস করে রাত থাকতে গিয়েছে সে আর সকালে ফেরত আসেনি, তার লাশটা ওখানে পাওয়া যেত, ওই বাড়িতেই পাওয়া যেত। তো তখন ওই যিনি রিসার্চের কাজে গিয়েছিলেন উনি আবার এগুলো বিশ্বাস করতেন, কিন্তু ওনার বন্ধুদের সাথে গিয়েছিল উনি আবার এগুলো বিশ্বাস করতেন না, কেন উনি বিদেশে পড়াশোনা করেছেন, এগুলোতে ওনার কোনো বিশ্বাস নেই। উনি বললেন যে ঠিক আছে আমি রাত থাকবো, দেখি কি হয় ওখানে। তো ওনারা খোঁজ খবর নিলেন আগে প্রথমে যে ওই বাড়িতে আসলে কেউ কিছু দেখেছে কিনা, কতটুকু জানে। আচ্ছা। তো ওই বাড়িতে আসলে অতীত ইতিহাস সম্পর্কে শুধু এতটুকু জানতো, জমিদাররা ছিলেন, পরবর্তীতে ওনারা চলে গেছেন, মানে আমাদের পার্শ্ববর্তী দেশে পরে চলে গেছেন, কিন্তু ওখানে কেন হন্টেড এই বিষয়ে কিছু জানা যায় না, একদম রহস্যময় একটা জায়গা। যে আমরা তো অনেক কিছু কারণ খুঁজে পাই, এটা এই কারণে হন্টেড, কিন্তু ওটার কোনো কারণ খুঁজে পাই নাই কেউ। আচ্ছা। এবং ওখানে যে লাশ কয়েকটা পাওয়া গিয়েছিল যারা সাহস করে থাকতে গিয়েছিল, মানে প্রত্যেকেরই লাশ একই রকম অবস্থায় পাওয়া গেছে। সেটা হচ্ছে ওখানে একদম মানে পরিত্যক্ত ভাঙা একটা রকিং চেয়ারের মতো চেয়ার ছিল, প্রত্যেককেই ওই চেয়ারের উপরে পাওয়া গেছে এবং চোখ খোলা অবস্থায়, মানে মৃত অবস্থায় পড়ে আছে কিন্তু চোখ খোলা অবস্থায় রকিং চেয়ারের উপর বসা, এবং এমন আতঙ্ক চোখের মধ্যে। খুবই অদ্ভুত ব্যাপার কিন্তু এটা, রকিং চেয়ারের উপরই সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং প্রত্যেকের চোখ খোলা এবং চোখে মুখে প্রচন্ড আতঙ্কের ছাপ, ওই অবস্থায় মারা গেছে। এখন ওনারা যে কি দেখেছেন এটা কেউ বলতে পারে না, কারণ ওনারা যদি জীবিত থাকতেন তাহলে হয়তো জানা যেত ওনারা কি দেখে মারা গেছেন। আচ্ছা, যাই হোক, তো তারপর ওনার ওই বন্ধু চিন্তা করলেন যে উনি ওখানে থাকবেন, যে দেখবো আসলে ওখানে কি হয়। তো যেভাবে সেই কাজ, উনি সন্ধ্যার রাতের বেলা চলে গেলেন ওখানে, ওনার বন্ধু আগে এগিয়ে দিলেন আর কি, যিনি রিসার্চের কাজে গিয়েছিলেন উনি এগিয়ে দিলেন। উনি বারবার মানা করেছিলেন থাকার দরকার নেই, কিন্তু উনি কথা শোনেননি, উনি সেখানে গেলেন আর কি। বলেছিল যে তুমি ভোরবেলা চলে এসো, তো ভালো কথা, উনি ভোরবেলা সত্যি সত্যি গেলেন আর কি ওখানে।
ফজরের আজানের পরপরই উনি ওখানে চলে গেলেন। যার পর ডাকাডাকি করলেন, দেখলেন ঠিক ওনার বন্ধু ভিতর থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে বলছে যে এই প্রথম আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক হন্টেড প্লেসে রাত কাটিয়েছি ভূত দেখার জন্য, এই প্রথম ভূত দেখলাম। উনি বলছে যে কি দেখলেন? সে আবার প্রশ্ন করছে আপনি ওখানে কি দেখলেন? সবাই মারা গেল, তুমি মারা গেলে না, ঘটনা কি? তখন উনি বলছে যে ওখানে অনেক রাত্রেবেলা হঠাৎ দেখি খটখট শব্দে মানে দরজা খুলে গেল। একজন লোক আসলো, সাদা পাঞ্জাবি পরা একজন লোক আসলো। আসার পরে আমার নাম জিজ্ঞাসা করলো। নাম জিজ্ঞাসা করার পরে তখন ওই লোকটি একটা চেয়ারের উপরে বসলো, বসে আমার সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসা করলো। আমার কাছে মনে হলো না যে উনি ভূত বা এই গোছের কিছু। খুব সুন্দর করে কথা বললো। কথা বলার পরে উনি আমাকে বললো তুমি এই রকিং চেয়ারের উপর বসো, আমি তোমার জন্য একটু রাস্তা নিয়ে আসি। তখন আমি রকিং চেয়ারের উপর বসলাম। রকিং চেয়ারের উপর বসে আমি ঘুমিয়ে গেলাম। পরে দেখি ফজরের আজান দিয়ে দিছে, আর তুমিও আমাকে ডাকাডাকি করছো। আমি বের হয়ে আসলাম, এই হলো ঘটনা, এই হলো আমি দেখেছি। তখন বললো যে এই তো একদম সাধারণ ঘটনা। তো বললো যে এখন তো ফর্সা হয়ে গেছে, যাও তুমি একবার ওই রকিং চেয়ারটা দেখে এসো ভিতরে, যে আমি যেখানে সারা রাত বসেছিলাম বা যেখানে লাশ টাশ পাওয়া যায় ওখানে দেখে এসো, একবার দেখে এসো আর কি। তো উনি চিন্তা করেন ঠিক আছে। তো বলছে তাহলে তুমিও আসো আমার সাথে। উনি আবার বললেন না আমার একটু বাইরে কাজ আছে, সারা রাত রকিং চেয়ারের উপর বসে আমার কোমর ব্যথা হয়ে গেছে, আমি একটু হাঁটাহাঁটি করি, তুমি গিয়ে দেখে এসো। উনি আর গেলেন না সাথে। তো যাই হোক, ওই যে রাত্রে ছিল উনি গেলেন না, কিন্তু অন্য লোক যিনি দেখতে এসেছিলেন তার বন্ধুকে, উনি ভিতরে ঢুকলেন। উনি ভেতরে ঢুকে ওই বাড়িটার দোতলায় রকিং চেয়ারটা ছিল। তো উনি ভিতরে ঢুকেই মানে সাংঘাতিক ভাবে মানে উনি একটা আঘাত পেলেন। সেটা হলো উনি দেখলেন ওই রকিং চেয়ারের উপরে একটু আগে যার সাথে কথা বলে এসেছে ওনার বন্ধু, সে একদম সেম অবস্থায়, মানে চোখে মুখে আতঙ্ক, চোখ বড় বড় করে তাকিয়ে আছে, রকিং চেয়ারের উপর হেলান দেয়া মৃত অবস্থায় পাওয়া গেল। আচ্ছা। তো এরপরে উনি চিৎকার দিয়ে ওখান থেকে বের হয়ে আসার পরে বাইরে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে গ্রামের লোকজন ওনাকে পরে উদ্ধার করে, লাশ উদ্ধার করা হয়। তো পরবর্তী এইটাই ছিল আসলে ভাই ঘটনা। কিন্তু সত্যিকার অর্থেই যে আসলে ওই রকিং চেয়ারে বসার পরে কেন ওখানে বসতো, ওখানে বসার পরে কি দেখতো, কি এমন ভয়ঙ্কর জিনিস সে দেখতো যার ফলে সাথে সাথে মারা যেত, এটা কিন্তু কখনোই জানা যায় নাই। আর পরবর্তীতে ওই বাড়িটা তো এমনিতে পরিত্যক্ত ছিল, পরে গভর্নমেন্ট সেটাকে খাস জমি হিসাবে সেটা অ্যাকোয়ার করে নেয় এবং পরবর্তীতে ওই বাড়িটা ভেঙে এখন আমি শুনেছি ওখানে মানে সরকারি কিছু স্থাপনা নির্মিত হয়েছে। তো আসলে ভাই এটাই ছিল ঘটনা, কিন্তু এটা রহস্য উন্মোচিত হয়নি কখনো যে আসলে কি ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনার ভালো লাগবে। আপনার নাম এবং কোথা থেকে এসেছেন সেটা একটু কাইন্ডলি বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার। ওয়ালাইকুম সালাম। আমি আসছি শ্যামলী থেকে, আমার নাম আবির। জি। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। জি। ঘটনাটা আমি আমার ফ্যামিলি যেখানে থাকে সোনারগাঁকে কেন্দ্র করে, তো আমরা একটা বাসাতে উঠছিলাম 2011 সালে। বাসাটা দোতলা। বাসাটার একটু বিবরণ দেই। বাসাটা ছিল একটু লম্বা, পিছনে ছিল কিছু ময়লার স্তূপ, তারপর হচ্ছে লিচু বাগান। লিচু বাগানটা বিশাল বড় ছিল, ওইখানে দিনের বেলা এতটা লোক দেখা যাইতো না। তো বাসার সামনে একটা রাস্তা ছিল, আর রাস্তার পাশে একটা আম গাছ ছিল, বড় আম গাছ। তো গাছটা অনেক বড়, বাট গাছটাতে ফল আম আসতো হাইস্ট 20 থেকে 25 এরকম আসতো আম। তো আমরা থাকতাম 2য় তলায়। তো বিশেষ করে আমরা প্রতিটা রাতে শুনতে পেতাম যে হাঁটার শব্দ, নুপুরের আওয়াজ, ইট ফালার শব্দ। তারপর বিকেল বেলা কিছু মানুষ মোড়া নিয়ে বসছে, এই মোড়াটা যেখানে রেখে আসছে ওইখানে আর নাই, সকালবেলা দেখো অন্য জায়গায় শিফট করা মোড়াটা। তো আমরা বাড়িওয়ালাকে এগুলো জানাই, বাড়িওয়ালা বলে যে আসলে এগুলো আমরাও শুনি, বাট আমরা কখনো আমাদের ডিস্টার্ব করে না, মানে আমাদের কোনো ক্ষতি হয় না দেখে আমরা কাউকে কিছু করতেছি না এদের বিরুদ্ধে। তো আমার ফুপি, উনি বলে রাখা বলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো মানুষ। তো উনি আমাদের বাসায় বেড়াতে আসেন একদিন। তো অনেকদিন থাকেন। তো হঠাৎ আমি তখন স্কুলে পড়ি, তখন স্কুল থেকে এসে আম্মু আমাকে বলতেছে যে তোমার ফুপিকে পাওয়া যাচ্ছে না, দেখো তো কাদের রুমে গেছে। তো আমি ভাবলাম হয়তো বাড়ির মধ্যেই আছে, তো আমি একটু বাড়ি থেকে সবার রুমে একটু চেক করে আসি। তো কারো রুমে পাইলাম না, তো আমি ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি, বলে রাখা বলো রাসেল ভাই,
মানে আমাদের ছাদে কোনো রেলিং ছিল না, রেলিং নাই। আর গাছটা অনেক বিশাল হওয়াতে মানে গাছের পাতা ছাদের থেকে ধরা যেত। তো ফুপিকে দেখলাম আমি ছাদের এক কিনারে আম গাছের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলতেছে। আমি ভাবলাম হয়তো তসবি পড়তেছে বা কোনো সূরা এরকম কিছু হয়তো পড়তেছে। তো আমি বিষয়টা খেয়াল করে ফুপিকে ডাক দিলাম। ফুপি আমাকে হাতের ইশারা দিয়ে বললো যে আমি আসতেছি, এরকম কিছু টাইপের বুঝাইলো। তো আমি নিচে চলে গেলাম। তো আম্মুকে বলছি, আম্মু ফুপি আসতেছে, সমস্যা নেই, তুমি টেনশন করো না। তো ফুপিকে আসর নামাজের পর আমি ফুপির সাথে গল্প বলতেছিলাম। তো ফুপি আমাকে বলতেছে যে আমি ফুপিকে বলতেছি যে ফুপি তুমি তখন দেখলাম তুমি আম গাছের দিক তাকে কি যেন বিড়বিড় করে বলতেছো। তো ফুপি বলতেছে কই না তো, তুই কিভাবে বুঝে যে আমি বিড়বিড় করে বলতেছি? আমি বললাম না আমার কেন জানি মনে হলো। না এমনি কিছু না। তো ফুপি চলে যাবে, রাত্রে ভাইয়া আসবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ফুপির সাথে কথা বলতেছি, গল্প গুজব করতেছি। তো ফুপি আমাকে বলতেছে যে আচ্ছা তোকে একটা কথা বলি, তোকে আমি ওই দিনই বলতাম বাট তুই ভয় পাইতি, বাট কথাটা বলতে হচ্ছে তোদের সতর্ক থাকতে হবে এটা থেকে। আমি কই কি হয়েছে ক্লিয়ার করে বলো। পরে বলে যে গাছ তুই ওই দিন দেখছিলি যে আমি কথা বলছি, আসলে কথা বলতেছিলাম যে গাছটা আম গাছটা ওইখানে দুইটা জিন থাকে, একটা পুরুষ একটা মহিলা। তো পুরুষের দাড়ি নাকি অনেক লম্বা, অনেক লম্বা, আর মহিলার চুল ওই পুরুষের দাড়ির মতো লম্বা। ওই দুইটা জিন ওই আম গাছে থাকতো, আর ওদের রাস্তা ছিল আমাদের ছাদ দিয়ে ওই লিচু বাগান পর্যন্ত। তো ওরা কোনো ডিস্টার্ব মানে তোদের কোনো ক্ষতি করবে না, তোরা ওদেরকে কোনো ক্ষতি করিস না। আর ওরা ক্ষতি করবে তখন যখন কিনা তোরা গাছটা কেটে ফেলবি। তো গাছটা কাটতে না বলিস, আমিও বলছি তুইও একটু বলিস গাছটাতে কখনো না কাটে। তো ফুপি বলে চলে যায়। তো আমিও বাড়িওয়ালাদের কাছে বলছি যে গাছটা কাটে না, এরকম এরকম কাহিনী ফুপি আমাকে বলছে। তো কারণবশত বাড়িওয়ালা বড় ছেলে গাছটা কেটে ফেলে, বলে যে রেখে লাভ কি, আমও তো আসে না ভালো করে, এটা কেটে ফেলি। তো গাছটা কেটে ফেলার পর দেখা গেল যে কয়েক বছর পর ওনার বাবা মারা গেছে, বাড়িওয়ালার ছেলের বাবা মারা গেছে। তো এরপরে কয়েক বছর পর দেখা যায়, কিছুদিন পর দেখা যায় বাড়িওয়ালা মানে আমাদের বাসার নিচতলা একটা ভাড়াটিয়া মানে সেটার সাথে কি গাছ কাটার কোনো সম্পর্ক আছে? কয়েক মানুষ তো যে কোনো সময় মারা যেতে পারে, বা কয়েক বছর পর মারা গেছে আপনি বলছেন, তো এর সাথে তো মানে গাছ কাটার কোনো সম্পর্ক নেই। মানে আমি জাস্ট ওই গাছ কাটার সম্পর্কে যদি বলছে ক্ষতি হবে, আচ্ছা। আমি মনে করতেছি এইটার জন্যই হয়তো। আচ্ছা, আপনি মনে না করছেন হতে সেটা। পারে, বিশ্বাস। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর আমি ওই যে নিচে বাড়ির ভাড়াটিয়া থাকতো, তো উনি ওনার ছোট ছেলেকে নিয়ে ছাদে উঠছে কাপড় শুকাতে রোদ্রে। তো উনি কাপড় শুকাইতে মানে ছড়াইতেছে, আর এমন সময় একটা আওয়াজ শুনলো। তো দেখলো যে ছাদের মধ্যে তার ছেলেটা নাই। আচ্ছা। পরে গিয়ে দেখে যে ছেলেটা নিচে পড়ে আছে। ভাগ্য ভালো যে নিচে বালু ছিল, বালুতে পড়ছে। তো উনি ছেলেটাকে অনেক মানে কান্না করছে, অনেক ভয় পাইছে, ছেলেটা অনেক ভয় পাইছে, ছেলেটা হাত পা ছিঁড়া যায়। তো সবাই বলে যে ছেলে বাচ্চাদের সাথে নাকি ফেরেশতা থাকে, হয়তো ফেরেশতারা ওকে সেভ করছে। তো উনি একটা কবিরাজের মানে হুজুরের কাছে যায়, হুজুর তাকে পানি দেয়, ঝাড়ফুঁক করে, আর বলে যে ওই ছাদ থেকে নাকি আরো 7 জন পড়বে। এখনো 2 জন নাকি 1 জন পড়ছে। তো তারপর আমাকে আর কোনো ঘটনা হয় নাই। তারপর হয়েছে যে আপনার বাড়িওয়ালা যে বড় ছেলে, তার ওয়াইফের সাথে একটু সম্পর্ক খারাপ, এবং ওই বাড়িতে অন্য ঝগড়া আর ভাইদের মধ্যে বিভক্ত আর হইতেছে। তো আমার কারণবশত বাড়িটা ছেড়ে দেই। তো এই ছিল ভাই ঘটনাটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে আবার ধন্যবাদ। হ্যাঁ, তো সেরকম একটা মুহূর্তে আপনার কাছে একটা ঘটনা শুনি আমরা, কেমন মানে কোথাকার ঘটনা সেটা আমাকে প্লিজ বলবেন। ভাই এটা ইন্ডিয়ার নৈনিতালের, এটা হচ্ছে ইন্ডিয়ার নৈনিতালের ঘটনা। আচ্ছা। আমাকে বলেছে বিনা। জি। তো ওরা সিলেট নিবাসী, তো ওর বোন এক সময় আপনার নৈনিতালে পড়তে গিয়েছিল আর কি। আচ্ছা। এবং সেখানে থেকে সে কিছু ইনসিডেন্টের শিকার হয়, এবং সেটাই হচ্ছে ঘটনা আর কি। আচ্ছা, তো শুরু করি। জি প্লিজ প্লিজ। আচ্ছা, তো বিনার যে বড় বোন ছিলেন, ওনার নাম সঙ্গত কারণে আমি গোপন রাখছি, উনি গিয়েছিলেন ভারতের নৈনিতালে পড়াশোনা করতে। আচ্ছা। তো একলা যান, ফার্স্টে সাথে কেউ নাই, গার্ডিয়ান নাই, এবং ইয়াং, তার কাছে একটু মানে আজবই লাগতো আর কি, মানে জায়গাটা থাকতে একটু অস্বস্তি ফিল করতেন। আচ্ছা। তো এবং ওই জায়গাটা নাকি একটু আপনার পাহাড়ি টাইপের ছিল আর কি, জায়গাটা এরকম একটা। তো একদিন সন্ধ্যায় কোন একটা কারণে কয়েকটা বন্ধুর সাথে আর কি তারা একটা ক্যাফের মধ্যে আড্ডা মারতে যায় আর কি। তো সেখানে আড্ডা শেষে যখন বাড়ি ফিরছে,
আরেকটা বান্ধবী ছিল সাথে। সে আসার পথে কিছুটা এসেই বলে তার একটা মানে জরুরি কাজ পড়ে যায়, ফোন আসে এবং দ্যাট শি হ্যাজ টু লিভ ফ্রম হার। আচ্ছা। সে বলে যে আমি চলে যাব, তুই একা যা। তো সে বলে যে আমি কিভাবে যাব একা, আমার কাছে এই যাওয়ার রাস্তাটাই ভয় লাগে, কেমন এরকম রাস্তাঘাট। বলে না না তুই যা, আমার মানে কাজ আছে সেই, মানে যেতেই হবে, তার একটা বিশেষ কাজ পড়ে যায়। তো সবকিছুর পরে মানে তার একাই ফিরতে হয় ওখান দিয়ে। আচ্ছা। তো সে যখন আসছিল, তো রাস্তাটার মধ্যে একটা জায়গা পর্যন্ত এসে তাকে একটা মানে সে একটা স্কুটি মানে ওইটি কল যে আপনার যেটা সিএনজি টাইপের যেটা আর কি, ওই জিনিস পর্যন্ত সে পায়। তারপর যেখানে থেকে ড্রপ করে সেখান থেকে তাদের যে ডরমিটরি ছিল সেটা বেশ বড় একটা ওয়াকিং ডিস্টেন্সের রাস্তা, মানে হেঁটে যেতে হয় আর কি। ওই পর্যন্ত সামহাও ওই এটা যেতে চান আর কি, স্কুটারটা যেতে চান। আচ্ছা। তো সে নেমে ওখান থেকে হেঁটে যেতে থাকে। এর মধ্যে ধরেন রাত ঘনিয়ে আসছে, মানে আপনার সন্ধ্যাটা বেশ গাঢ় হয়ে গেছে। তো হেঁটে আস্তে আস্তে একটা বাঁকের কাছে যখন সে আসে, হঠাৎ করে সে দেখে যে ওই পাশের বাঁকের মধ্যে পাশে যে ঝোপ, মানে কিছু একটা নড়ছে। আচ্ছা। এবং বেশ তীব্র ধূপের গন্ধের মতো একটা গন্ধ পাচ্ছে। আচ্ছা। তো সে একটু থমকে দাঁড়ায়, একটু ভয় পায়, চিন্তা করে যে কি ওখানে কোনো পশু পাখি বা কিছু একটা। তো মানে প্রচন্ড ভয় পায় আর কি। এবং আসলে ও আবার খুব একটা দোয়া দুরুদে অভ্যস্ত মানুষ ছিল না। তো ভয় পেয়ে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করে ঠিকই, বাট ওরকম কিছু চিন্তা করে না আর কি। আচ্ছা। তো এই অবস্থায় হঠাৎ করে সে খেয়াল করে যে একদম মানে জায়গাটা এরকম যে ঝোপের পাশে খালি রাস্তা আর কি, মানে ওই মাঠের মতো আর কি, ওই পাশে ঠিক ঝোপের ভেতর থেকে কালো রঙের, একদম কুচকুচে কালো রঙের একটা নারী মূর্তি বের হয়ে আসলো, যার চোখ দুটো লাল। আচ্ছা। হ্যাঁ, এবং মানে মুখটা মানে খুব বিদঘুটে টাইপের আর কি। এবং ঠিক তার সামনে এসে দাঁড়ায় যে আরেকটা লাফ দিয়ে রাস্তার ওই পাশে চলে গেল। আচ্ছা। এবং যাওয়ার সময় তার দিকে তাকে একটা ভেঙচি দিয়ে গেছে এবং তার মাথা ভর্তি চুল, উস্কো খুস্কো টাইপের। এবং এটা দেখে সে ওখানে ফেন্ট হয়ে যায় আর কি। সে মেন্টালি এমন ভাবেই সে স্ট্রাক্ট হয়, ফেন্ট হয়ে যায়। তো যাই হোক, পরবর্তী সে যখন নিজেকে আবিষ্কার করে তখন হচ্ছে হসপিটালে, সে ওখানকার লোকাল হসপিটালে, এবং গায়ে প্রচন্ড জ্বর। এবং তাকে ওই ওখানকার নার্সরা বলে যে তোমাকে নিয়ে আসছে তোমাদের কলেজেরই মানুষজন, ভর্তি করছে, সামহাও তোমাকে রাস্তায় পাওয়া গেছিল এরকম আর কি। তো যাই হোক, তো এরপর থেকে ওনার এই প্রবলেম শুরু হয়। প্রবলেম গুলো কি, উনি যখন দেশে আসছিলেন, এই অসুস্থতার পর কিছুদিন দেশে এসে উনি থেকে গেছেন, তখন কোনো সমস্যা উনি ফিল করেন নাই অ্যাকচুয়ালি। আবার যখন উনি ইন্ডিয়া ফেরত যায়, তো উনি রাতের বেলা খেয়াল করতো যে যখন ঘুমায় আছে, এরকম একটা সময় মনে হতো কি ওনার সাথে ফিস করে কে কথা বলতেছে। আচ্ছা। হ্যাঁ, মানে এই যে এটা উনি ঘুমানোর সময় ঘুমের মধ্যে এরকম ফিস কথা খেয়াল করতো। তো একদিন সে এরকম মানে হঠাৎ করে চোখ মেলে দেখে যে তার রুমের মধ্যে কেউ একজন বসে আছে, এবং সে তখন ওই মূর্তিটাকে ঠিক চিনতে পারে যে জাস্ট দ্যাট মূর্তি যেটাকে সে দেখছিল রাস্তার মধ্যে, সেই জিনিসটাই তার যে পড়ার টেবিল আছে সেখানে বসে আছে, পা দুলাচ্ছে এবং ফিস করে তাকে কিছু বলছে। এবং ফিস করে যে কথাগুলো বলতেছে অস্পষ্ট কথা, এবং মানে খুব দুর্বোধ্য ভাষা কোন এরকম কিছু। এবং সে প্রচন্ড ভয় পায় ঘুমের মধ্যে, এবং তার জ্বর চলে আসে, এবং সে কোনো মতে আর কি ঘুমায় যায় ওখানে আর কি ওই দিন। তো এরপর সে জিনিসটা শেয়ার করে বন্ধুদের সাথে, তার যারা ক্লোজ ফ্রেন্ড, যে আমি এরকম ভয় পর এরকম অসুস্থ ছিলাম, দেশে গেছিলাম এসে। তো ফ্রেন্ডরা তাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি যেখানে থাকো তোমার যে পাশের যে মেয়েটা আছে তোমরা একসাথে বেড নিয়ে থাকো। আচ্ছা। তোমরা আলাদা বেডে থেকো না, তুমি ভয় পাচ্ছ, যা বুঝতেছি আর কি প্রবলেমটা। তো সে ডিসকাস করে, বাট অ্যাকচুয়ালি সামহাও মানে পাশের জন তার সাথে থাকতে রাজি হয় না আর কি, এরকম কোনো কন্ডিশন হয় না। তো এরপরে যে সমস্যাটা হয়, সে মাঝে মাঝে সিজার হওয়ার মতো ব্যাপার আসে রাসেল ভাই, যেটা নাকি আমরা মানে মেডিকেল টার্মে সিজার বলি, মানে মৃগী রোগের মতো মুখ দিয়ে ফেনা আসে, এরকম কিছু ব্যাপার স্যাপার। এবং এর পরের যে স্টেপটা হয় সেটাতে হচ্ছে সে ওই দুর্বোধ্য ভাষায় কথা বলে। আচ্ছা। সেটা কেউ বুঝতে পারে না, এবং মানে ওই সিজার অবস্থায় সে কথা বলতে থাকে। এই যে কথাটা বলে, এটা কি একা বলে? না, সবাই শুনতে পারে, সবাই শুনতে পারে, তারা আশেপাশে থাকে এবং তারা বুঝে যে তার এবং গায়ের বডি টেম্পারেচার খুব বেড়ে যায়। ঠিক আছে। তো ওইখানে যে চিকিৎসার ব্যাপার আসে, তখন তারা তার বান্ধবীরা তার প্যারেন্টস কে ডাকে, এবং প্যারেন্টস এর মধ্যে আসে আর কি, বাবা মা আসে, ভাই বোন গানা নেই, বাবা মা এসে তখন দেখে যে তো প্রথমে ওইখানেই তাকে সুস্থ করার একটু চেষ্টা করে যে কি করা যায়। আচ্ছা। তো সেখানকার একজন পুরোহিত টাইপের একজনকে নিয়ে আসে আর কি। আচ্ছা। তো সে এসে একটা রিচুয়াল এরকম করে, সে বলে দেখেই রোগীকে দেখেই বলে যে এর শরীরের মধ্যে তো একটা দেবী ভর করছে, একটা মানে তাদের যে কোনো একটা দেবী ভর করছে আর কি তার শরীরে।
তো এটা শুনে তো বলে যে এইভাবে কিভাবে ভর করে, এরকম বলে যে এটা হচ্ছে সে এরকম সন্ধ্যার সময় যাচ্ছিল, সেই দেবীর ক্রসিং এর রাস্তার মধ্যে সে পড়ে গেছিল এবং তাকে সে চুজ করছে, তো সে নিয়ে যাবে তাকে, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার। তো তারা অনেক বাসার ফ্যামিলি মানুষ খুব টেন্স হয়, বাট তারা এটাতে মানে আসলে বিশ্বাস করে না। হ্যাঁ, বিশ্বাস করে না। তারা মনে করে যে এটা নিশ্চয়ই কোনো মেডিকেল প্রসিজার আছে বা মেয়ে অসুস্থ হয়েছে, তারা দেশে নিয়ে আসে, বাংলাদেশে ফেরত নিয়ে আসে তাকে। পড়াশোনা মোটামুটি তখনই বন্ধ দিয়ে দেশে নিয়ে আসে। দেশে এনে তারা অনেক রকম ট্রিটমেন্টের চেষ্টা করে। আসলে মেডিকেল ট্রিটমেন্ট আসলে এটাকে সিজার ছাড়া তারা কিছুই বলছে না, বাট সিজারের সময় তার এই দুর্বোধ্য ভাষা, গায়ের টেম্পারেচার প্রচন্ড বেড়ে যাওয়া এবং বিভিন্ন রকমের মাঝে মাঝে দেখা যাচ্ছে রাগী আচরণ করতো, বা হাত পা দিয়ে লাথি দিয়ে এটা ফেলে দিচ্ছে, এবং অনেকেই তাকে সাজেস্ট করে যে কে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেন। আচ্ছা, তো বাবা মা তো সেটা করবে না, কারণ সে একটা পয়েন্ট ওরকম থাকলেও দেখা যাচ্ছে 2-1 ঘন্টা পর ঠিক হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তার কিছু, মানে এটাতে অস্বাভাবিকতাটা সবচেয়ে বেশি আপনার কোন জায়গায় মনে হয়েছে? আমার কাছে যে অস্বাভাবিকতা মনে হচ্ছে যে একটা সিজার, যে যার সিজার হয়, মৃগী রোগ যার হয়, সে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে, মুখ দিয়ে ফেনা উঠছে, তাকে অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশের লোকাল ট্রিটমেন্ট আছে, আমাদের দেশে জুতা শুকিয়ে দিচ্ছে বা কিছুতে সে ঠিক হয়ে যাচ্ছে বা সামথিং লাইক দ্যাট। কিন্তু এখানে যেটা হচ্ছে যে তার বডি টেম্পারেচার চরম ভাবে বেড়ে যাচ্ছে, সে দুর্বোধ্য ভাষা কথা বলছে, তার মধ্যে একটা পার্সোনালিটি গ্রো করছে, এবং সে মাঝে মাঝে সেই অবস্থায় সে তার অ্যাঙ্গারটা বের হয়ে আসছে। আচ্ছা, থিংস লাইক দ্যাট। এবং তাকে সাইকিয়াট্রিস্টরা কিন্তু এরকম তাকে বলতে পারতেছে না যে হোয়াটস দ্য রিজন, এবং জিনিসটা দিনে দিনে ওয়ার্স হওয়া শুরু করে। এমন আবার তার মধ্যে কিছু অস্বাভাবিকতা, সে একা একা থাকা পছন্দ করে, এমন দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময় খুব সাজগোজ করে, থিংস লাইক দ্যাট। মানে সে একটা ডিফারেন্ট পার্সনে রূপান্তরিত হয়েছে পরে। বুঝতে পেরেছি। তো এমন সময় তাদের দেখা মিলে ওখানকার একজন মানে বড় পীর সাহেব টাইপের একজন মানুষ, দরবেশ টাইপের, তার সাথে দেখা হয়, কথাবার্তা বলে ওনাকে বলে যায় সেই। তো উনি ওর চিকিৎসার দায়িত্ব নেন, এবং উনি একটা মানে ইটস লাইক আপনার যেটাকে বলা রুকেয়া, মানে আপনার ছাড়ানো, জিন ছাড়ানো জিনিস উনি আয়োজন করেন। উনি যেটা বলেন যে ওর মধ্যে একটা কিছু এসছে, ইটস আ সুপারন্যাচারাল থিং। আচ্ছা, এটা উনি প্রিসাইসলি জিন কথাটা উল্লেখ করেন নাই, বলছেন যে এরকম, বাট সে এটাও বলছে যাত্রা বলে এরকম কিছু নেই যে সেই করবে, বা ওরকম কোন দুষ্টু দেবীও যদি তারা জিন মনে করে থাকে সেরকম কিছু হতে পারে। যাই হোক, সেই রুকে আর তারা আয়োজন করে তার এটা ছাড়ানোর জন্য। আচ্ছা, এবং যেই দিন এটা আয়োজন করে, বলে যে অমুক দিন ঠিক মাগরিবের নামাজের পরে তাকে নিয়ে আসবেন, অমুক জায়গায় এটা ছাড়ানো হবে। তো তাকে যখন নিয়ে এসে আসল ভাই বলছে যে কেউ আসবেন না, তার সাথে তার বাবা এবং তার মা দুজন আসতে পারেন। তো তাকে যখন নিয়ে আসছে বাসায়, সে খুব স্বাভাবিক ভাবে ওই দরবেশের যে কামরা, যেখানে সে ইটা করবে আর কি, প্রসিজারটা করবে আর কি, এক্সারসাইজ যদি বলি, সে ওখানে ঢুকলো দরজা দিয়ে। ঢোকার সাথে সাথে সে একটা পুরা মানে রাগী মানুষে পরিণত হয়েছে। আচ্ছা, উঠে সে প্রথমে লাঠি দিয়ে সামনে তার ওই যে একটা আগরবাতির দানির মতো ছিল সেটা ফেলে দিছে, এবং গালাগালি শুরু করলো তার দরবেশকে ইচ্ছা মতো। দরবেশ বললো আপনারা এটাতে হবেন না, আপনি বসেন, সেই গেটের বাইরে যেতে পারবে না, ঠিক আছে? এবং মানে সে তখন কথোপকথন শুরু করলো তার সাথে, এবং ঠিক ওই স্টোরি গুলা কিন্তু বলা শুরু করছে রাসেল ভাই, সেই মেয়েটা যে মানে ইটস লাইক এ ডিফারেন্ট পার্সন টকিং টু দ্য ইন ফ্রন্ট অফ এভরিবডি। আচ্ছা, বলতেছে আমি অমুক, আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, সে আমার সামনে পড়ছে এবং তাকে আমি চুজ করছি, এবং আমি ওর সাথে থাকবো সারা জীবন, আমাকে কখনোই তোমরা ছাড়াতে পারবে না। আচ্ছা, আমি ওকে ছেড়ে যাব না, হ্যাঁ, এবং আমি এরকমই থাকবো। তো অনেক চেষ্টা করছে ওই যে যিনি দরবেশ ছিলেন, তিনি বিভিন্ন রকমের তার যে মানে তোয়া বা ওনার যে প্রসিজার গুলো বিভিন্ন ভাবে কথা বলে, এগুলোর বিভিন্ন লেয়ার আছে রাসেল ভাই, বা বিভিন্ন স্টেজ আছে এক্সারসাইজের। আমাদের রুকিয়া যেটা বলে, এটারও কিন্তু বিভিন্ন স্টেজ আছে। এটা যদি সঠিকভাবে পারফর্ম না করা হয় তাহলে যায় না। আমি ঠিক কয়েকদিন আগে জানতে পারলাম আমার এক বন্ধুর কাছে যে অনেক এই এক্সারসাইজ সঠিকভাবে হয় না। এটার কারণ হচ্ছে এই যে জিন গুলা বা যে এন্টিটিস গুলা আসে, তাদের মধ্যে অনেকে থাকে অনেক অনেক বয়স্ক, তাদের অনেক সহ্য করার ক্ষমতা থাকে, তারা সহ্য করে নেয়। মানুষ যেমন ব্যথা পেয়ে সহ্য করে ফেলে, ঠিক কাইন্ড অফ লাইক দ্যাট। হ্যাঁ, এটা অনেকটা বিশ্বাসের উপর বা ওই মানুষের কামিলিয়াতের উপর নির্ভর করে যে ছাড়ায়। এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে তথ্যটা পেলাম খুব দু একদিন আগে। যাই হোক, এনিওয়েজ, তুমি অনেক চেষ্টা করেন, হ্যাঁ, অনেক চেষ্টা করে একসময় সে ফেইন্ট হয়ে যায়। ফেইন্ট হওয়ার পরে তাকে নিয়ে আসে, বাসায় আনার পরে সে
সুস্থ ঠিক না, মানে তার মধ্যে যে ওই অস্বাভাবিকতা সিজার এখনো আসে, এখনো মাঝে মাঝে তার মধ্যে এই জিনিসটা আসে, এবং সে পড়াশোনা আর করতে পারেনি, সে এখনো আছে, বাট খুব কম বয়সে অনেক বয়স হয়ে গেছে, দেখলে মনে হয় যে বয়সটা অনেক বেশি, এবং এখনো কিন্তু সে অস্বাভাবিক তার আচরণ ভেতরে আছে রাসেলকে। আচ্ছা এরকম ভাবেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরেকটা ঘটনা শুনে আসবো। আপনার যে আরেকটা স্টোরি আছে সেটা একটু কাইন্ডলি আমাদের বলবেন। তার আগে আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন, যেহেতু আপনাকে দেখা যাচ্ছে না। জি, আমি আরমান হোসেন, আমি এসেছি ধানমন্ডি থেকে। তো আমার সাথে ঘটে যাওয়া আরেকটা ঘটনা আমি শেয়ার করছি। এটা সম্পূর্ণ আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি অনেক আগের, তখন আমি ক্লাস 8 কি 9-এ পড়ি। তো তখন ছিল রমজান মাস। তো রমজান মাসের সময় আমরা সেহরির জন্য উঠি। আমার ঘরে আমার মা আর আমরা 2 ভাই ছিলাম, আর একটা ছোট বোন ছিল। তো আম্মু অনেক জোর করে আমাদেরকে আসলে আমরা ঘুমাইতে চাচ্ছিলাম, সেহরি করে ঘুমিয়ে যেতে চাচ্ছিলাম। তো তখন আম্মু বলে যে যা তোরা নামাজ পড়ে আয়। তো নামাজ পড়তে যাওয়ার আমাদের অনেক দেরি হয়ে গেছে। তখন প্রায় জামাত শেষ হয়ে গেছে, বা সব মুসল্লিরা বাসায় ব্যাক করে ফেলেছে। তো মসজিদে কেউ ছিল না, বাট মসজিদের লাইটটা জ্বালানো ছিল। আমি একটু উল্লেখ করে রাখি যে মানে আমাদের বাড়ির সামনে যে মসজিদটা ছিল, মসজিদটার ইলেকট্রিসিটি অপারেট হতো একটা ঘর থেকে, যে ওই ঘর থেকে আপনি চাইলে মসজিদের সব ইলেকট্রিসিটি অফ করে দিতে পারবেন। তো আমি আসলে মসজিদে যাই আমার ছোট ভাইকে নিয়ে। তো ছোট ভাই অনেক ছোট ছিল, ক্লাস 2-তে আর 3-তে এরকম পড়ে। তো আমরা মসজিদে যাওয়ার পরে আমি অজু টজু করি। আমার ছোট ভাইও তখন অত কিছু বুঝে না, আমার সাথে অজু টজু করে নামাজ পড়তে আসে। তখন আমি 2 রাকাত পড়ার পরে সেকেন্ড 2 রাকাত পড়ার সময় হঠাৎ করে ওই ঘর থেকে মসজিদের সব ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়। লাইক এখন তো কেউ নামাজ পড়বে না, এই জন্য মসজিদের লাইট জ্বালায় রাখাটা আসলে ঠিক হবে না, এই জন্য হয়তো বা বন্ধ করে দেওয়া হয়। তো আমি অন্ধকারের ভিতরেই নামাজটা শেষ করি। তখন হচ্ছে মানে সেহরির পরে সূর্য উঠতে একটু দেরি হতো, একটু সময় নিত। অন্ধকারটা ছিল এমন যে কিছু দূর দেখা যায়, বাট চেহারা স্পষ্ট বোঝা যায় না। কিছু দূর মানে 15-20 হাত পর্যন্ত দেখা যায়, কিন্তু কোনো কিছু বোঝা যায় না। তো আমাদের মসজিদ থেকে বের হয়ে ইটের রাস্তা ছিল। তো আমি যখন নামাজ পড়ে বের হলাম, ইটের রাস্তা দিয়ে নর্মালি কোনো কেউ যাতায়াত করলে বা কোনো রিক্সা যাতায়াত করলে আসলে একটা শব্দ হয়, ইটের রাস্তারও একটা শব্দ হয়, আবার রিক্সারও একটা শব্দ হয়। তো আমি মসজিদ থেকে বের হয়ে রাস্তায় আসার সাথে সাথেই আমার সামনে দিয়ে একটা রিক্সা পাস করলো। অনেক ঝনঝন আওয়াজ করে রিক্সা পাস করলো। আসলে এমনি নর্মালি রিক্সার আওয়াজটা কিন্তু নর্মাল ডেতে অনেক দূর পর্যন্ত শোনা যায়, ঠিক আছে। তো আমি রাস্তায় বের হয়েছি, রাস্তায় বের হওয়ার সাথে সাথে দেখলাম যে আমার রাস্তার অপোজিটে একটু দূরে আমাদের পারিবারিক কবরস্থান। তো কবরস্থানের ওইখানে কেউ একজন দাঁড়িয়ে কবরের দেয়ালের মধ্যে হাত রেখে কান্না করতেছে। তো আমি আসলে তখন আমার কোনো সেন্স কাজ করে না যে আমি কি করতেছি বা আমি কি করব, এরকম কোনো সেন্স কাজ করে না। আমার ছোট ভাই আমার পিছনে ছিল। তো আমি আস্তে আস্তে বাড়ির দিকে মুভ না করে আমি ওই যে কবরস্থানে দাঁড়িয়ে থাকা ওই লোকটার দিকে মুভ করছিলাম। তো আমার সন্দেহ হলো আমার বাড়িতে মুয়াজ্জিন, যিনি আমাদের মসজিদের মুয়াজ্জিন, যিনি উনি আমার জ্যাঠা। তো আমি সন্দেহ করছি যে হয়তোবা আমার জ্যাঠা হবে, উনি কবর জিয়ারত করে হয়তোবা দোয়া টোয়া করতেছে। অনেক সময় দেখা যায় যে দোয়ার সময় মানুষ কান্না টান্না করে এরকম। তো আমি আসলে দূর থেকে প্রথমবারই একটু যাওয়ার পরেই আমি ডাক দিলাম যে জ্যাঠা নাকি, বাট ওই দিক থেকে কোনো আওয়াজ আসছে না, ওই দিক থেকে সম্পূর্ণ চুপ। আমি তখন আমার ছোট ভাই আমাকে পরে এটা শেয়ার করে যে ও আমার হাত ধরে টানছিল যে ভাইয়া বাড়ির দিকে আসো, এটা ঠিক হচ্ছে না। বাট আমি কোনো কিছু তোয়াক্কা না করে আমি ওই দিকেই যাচ্ছিলাম, আমার কনসেন্ট্রেট সব ওই লোকটার দিকেই যে কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে। তো আমি এক কদম 2 কদম আস্তে আস্তে তার দিকে যাচ্ছিলাম এবং তাকে ডাকছিলাম যে জ্যাঠা আপনি নাকি।
আপনি কি কান্না করতেছেন অথবা কবর জিয়ারত করতেছেন? আমি ডাকতে ডাকতে প্রায় ওনার সাথে আমার সাথে ডিস্টেন্স হবে 3 কি 4 হাত। তো 3-4 হাত ডিস্টেন্সে আমি একটু রাগান্বিত স্বরে ডাকলাম যে জ্যাঠা নাকি, আপনি কথা বলতেছেন না কেন? ঠিক আছে। তো 3-4 হাত দূরত্ব থেকে ওই অবয়বটা আমার দিকে ফিরলো। মানে তখন রাসেল ভাই আমার সিচুয়েশনটা এমন, আমি আসলে কি করব বুঝতেছি না, আমি আসলে কি করে ফেলেছি সেটাও বুঝতেছি না। তো উনি যখন আমার দিকে মুখটা ঘোরালো, মুখটা দেখে আমি একেবারে অবাক। মুখটার এক্সপ্রেশন আমি কিভাবে দিব, মানে কারো মুখ যদি আগুনে জ্বলে যায়, জ্বলে যাওয়ার পরে যেই পোড়া মাংসগুলো নিচের দিকে ঝুলে থাকে, চেহারাটা অবিকল তেমন, মানে মনে হচ্ছে যে তার চেহারাটা যেন কেউ একজন ঝলসে দিয়েছে, ব্যাপারটা এরকম। তো আমি আসলে খুবই খুবই ভয় পেয়ে যাই। আমি পরে জাস্ট আমার মনে আছে যে আমি আরেকবার বলছিলাম যে জ্যাঠা না, আপনি জ্যাঠা না। তো এইটার পরে আসলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তো পরে 3 ঘন্টা পর আমার জ্ঞান আসে, আমার কাকা আর কি আমাকে সেখান থেকে নিয়ে আসে। পরে আমি জ্ঞান আসার পরে কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা বললো যে তুমি কবরস্থানের সামনে শুয়েছিলাম, সেন্সলেস অবস্থায় পড়েছিলাম, আমরা তোমাকে সেখান থেকে নিয়ে আসছি। এবং আমার ছোট ভাই বলে যে তুমি মসজিদ থেকে বের হওয়ার পরেই তোমার সেন্স ছিল না, তুমি আসলে আমি বাড়ির দিকে টানতেছিলাম তোমাকে, তুমি আমার দিকে আসতেছিল না, তুমি কবরস্থানের দিকে যাচ্ছিলা। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে। আমি আমাদের পরবর্তী অতিথির কাছে চলে যাব, তারপরে আপনাদের যে সমস্ত ঘটনা আপনারা যা কিছু আপনারা আমাদের ফেসবুক পেজে এবং টুইটারে শেয়ার করছেন সেগুলো পড়বো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। চলুন। জি, আসসালামু আলাইকুম। জি বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আরমান হোসেন, আসছি ধানমন্ডি থেকে। জি। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে তার ঠিকানা বা সম্পর্কে আমি না যাই, এটা আমি না বলি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি প্লিজ। তো ঘটনাটা শুরু হয় আমাদের সাথে এই আগস্ট মাস থেকে। তো তার মানে যার ঘটনাটা, তার ছদ্মনাম আমি তৃষা দিচ্ছি। জি। তো তৃষার হঠাৎ করে মানে সাডেনলি অসুস্থ হয়ে পড়ে। তো তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ডাক্তার বলে যে অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে হবে। তো দেন অপারেশন করার পরে 4 দিন পরে তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে আসার পরেই আসলে মেইন সমস্যাগুলো শুরু হয়। মেইন সমস্যাগুলোর মধ্যে প্রথম দেখা যায় যে সে নিজের সাথে নিজেই কথা বলা স্টার্ট করতো, লাইক নিজে কথা বলতে, একা থাকা পছন্দ করতো। তো আস্তে আস্তে এই ব্যাপারগুলো আসলে একটু বাড়তি দিক নেয় আর কি। যেমন দেখা যেত আস্তে আস্তে তার হাত পা বাঁকা হয়ে যেত, বা হাত পা আকস্মিকভাবে বাঁকা হয়ে যেত, যেটা আসলে নর্মাল না। তো এইটা তার বাবা মারা খুব ভালোভাবে খেয়াল করে। তারা 2-1 বার ডাক্তারের পরামর্শ নেয়। ডাক্তার বলে যে ওর অপারেশনের কারণে শরীর দুর্বল, তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তারা স্যালাইন দিয়ে রাখে বা যে কোনো একটা সলিউশন দেয় নর্মাল। তো তারপরেও এটা আসলে নেক্সট ডে ঠিক হয় না। এটা আসলে আরো গভীর আকার ধারণ করে। যেমন ও নিজে চুল নিজে টানাটানি করতো, হাত বাঁকা করে ফেলতো, নিজের গলা নিজে চাপ দিয়ে ধরতো। তো এইসব কাহিনীর পরে আসলে ওর ফ্যামিলি ডিসিশন নেয় যে ওরা ভালো একজন হুজুর বা কারো পরামর্শ নিবে। তো বিভিন্ন জায়গা থেকে 3-4 জন হুজুরকে আনা হয়। তো তারা যখন তৃষাদের বাড়িতে আসে, তৃষাদের বাড়িতে আসার পরে আসলে ওরা বাড়িতে, হুজুরা বাড়িতে ঢুকার সাথে সাথে তৃষার রিয়েকশনটা থাকে যে আপনারা কেন আসছেন, আপনারা এসে কোনো লাভ হবে না, এই মেয়ে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছে। মানে লাইক এই কথাগুলো আসছে সরাসরি তৃষার মুখ থেকে। তার ভিতরে কোনো কিছু ইন হয়ে যায়, এই জন্য হয়তো বা এরকম কথাবার্তা আসে। তো
তো হুজুর বলতেছে যে আচ্ছা আমরা বসে কথা বলি, দেন দেখা যাবে। তো তারা একটা বাড়ির মাঝখানে একটা আসনে বসার পরে হুজুর তৃষাকে সালাম দেয় যে সমস্যা কি, আপনি কেন আসছেন, এই মেয়ের ভিতরে কেন আসছেন। তো তখন তৃষার মুখ থেকেই আসলে কথাটা বের হয় যে এই মেয়ে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছে। 3 বছর আগে এই মেয়ে একটা জায়গাতে আমার ফ্যামিলির এক মেম্বারকে মেরে ফেলেছে। তো তখন হুজুর আসলে কিউরিয়াস মাইন্ড থেকে জিজ্ঞেস করলো যে আসলে ব্যাপারটা আমাকে খুলে বলেন, আমি আসলে ব্যাপারটা না জানলে তো এটা সলিউশন করতে পারবো না। তো তারপর হুজুর অনেক চেষ্টা করে আসলে ব্যাপারটা বের করে। তখন তৃষার মুখ থেকে তৃষাই বলতে থাকে যে আসলে ব্যাপারটা হয়েছে 3 বছর আগে তার এক ফ্যামিলি মেম্বারের বিয়ের সময়। তো তারা বরযাত্রী হিসেবে যাচ্ছিল, যাওয়ার সময় যে কোনো কারণেই রাস্তায় গাড়ি আটকানো হয়, আটকে তাদেরকে একটা সেফ জোনে রাখা হয়। তো ওই এলাকাটা ছিল একেবারে নির্জন, বলতে গেলে ওই এলাকায় কিছু হিন্দু বাড়ি আছে একটু দূরে দূরে, লাইক 1/2 কিলোমিটার দূরে হিন্দু বাড়ি, আর মাঝখান দিয়ে শুধু বাগান। তো একপাশে দাঁড়ানো অবস্থায় তখন এরকম কোনো কিছু ফিলই হয় নাই যে এরকম কোনো কিছু হয়েছে। তখন নাকি ওই যারা তৃষার সাথে আছে তাদের কোনো এক ফ্যামিলি মেম্বারকে তৃষা গলার মধ্যে পা দিয়ে দাঁড়িয়েছিল। তো তারা অনেক চেষ্টা করার পরেও তৃষার হাত থেকে আসলে ওই তাদের ফ্যামিলি মেম্বারকে ছাড়িয়ে আনতে পারেনি। তো তারা তখন থেকেই তৃষার সাথে আসে। তৃষা তখন অনেক ছোট ছিল আর দেখতেও তেমন সুন্দর ছিল না বা লুক্রেটিভ ছিল না। তো তারা এটা নিয়ে অপেক্ষা করে আসলে তৃষা কখন একটু লুক্রেটিভ হবে বা তাকে তার ক্ষতি করা পসিবল হবে। তো তারা সুযোগটা পেয়েছে অপারেশনের পর থেকেই, মানে অপারেশনের পরে যখন তার শরীরটা দুর্বল হয়ে যায় তখন থেকে আসলে তাদের অত্যাচারটা শুরু হয়। তো হুজুর অনেক ইয়ের পরে কোনো সলিউশনে আসতে পারছিল না। পরে হুজুর করে কি একটা সার্কেল আঁকে, মাটির মধ্যে একটা সার্কেল আঁকার পরে ওখানে একটা বাঁশের লাঠি দিয়ে আসলে দোয়া পড়া হয় আর ফু দেওয়া হয়, আর ওই সার্কেলের মধ্যে আঘাত করতে থাকে। তো সার্কেলের মধ্যে আঘাত করতে থাকলে নর্মালি তৃষার কিছু হওয়ার কথা না। তো বাট তৃষার শরীরে কিছু জায়গায় দাগ পড়ে যাচ্ছিল, লাইক অনেক জোরে কাউকে আঘাত করলে যেরকম একটা দাগ পড়ে যায় শরীরে, ব্যাপারটা ওরকম আর কি, ওরকম দাগ পড়ে যাচ্ছে।